আচ্ছা, সবার কি অবস্থা সেটা আগে বলেন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একজন শুধু বলল আলহামদুলিল্লাহ, বাকিদের কি অবস্থা? সবার একই অবস্থা, এজন্য আমাদের পক্ষ জি থেকে ভাইয়া বলছি। ভালো আছি। সাউন্ডের প্রবলেম হচ্ছে কার জানি। আচ্ছা, পড়ালেখার কি অবস্থা বলেন দেখি সবার। লকডাউন চলতেছে না? পড়ালেখার কি লকডাউন শুরু হয়ে গেছে? লকডাউন তো লকডাউনই। লকডাউন তো লকডাউনই। আচ্ছা, তো সবকিছু তো লকডাউন, তাহলে এই মুভমেন্টে এত বেশি বিয়ে হচ্ছে কেন? বিয়ে তো লকডাউন থাকার কথা, তাই না? সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হওয়ার কথা না, কিন্তু বিয়ে হচ্ছে সব থেকে বেশি। বুঝি নাই। বয়স বাড়তেছে সবার, এর জন্য করোনার জন্য তো বিয়ে রাখতে থাকবে না। আচ্ছা আচ্ছা, তা ঠিক। আচ্ছা, ক্লাসে চলে যাই একবারে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে বলি, যেহেতু আপনাদের সব পরীক্ষা হয়ে যাচ্ছে অলরেডি, মেডিকেল পরীক্ষা হয়ে গেছে, ধরেন ডিউর পরীক্ষা মনে রাইট টাইমে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর আপনাদের পরীক্ষাও হয়ে যাবে আমার মনে হয়। সো বেশি ডিলে করবে না। সে যে যেখান থেকে আছেন না কেন, মানে ঠিকঠাক মতো প্রিপারেশন নেন, যদি আপনাদের ফোকাসফুল মানে নার্সিং এই হয়, কারণ সময় কিন্তু পাবেন না। এরকম ভাবেন না যে হচ্ছে লকডাউন হচ্ছে বা এরকম লেট যাবে। ধরেন 28 তারিখ 29 তারিখ থেকে কিন্তু সব অন হয়ে যাচ্ছে, আর স্টপ হওয়ার কথা না। সো ভালো মতো সবাই প্রিপারেশন নেন, এটা মনে হয় বেটার হবে। ঠিক আছে? আচ্ছা, কারো মনে মাইক্রোফোন অন করা আছে? একটু দেখেন তো কার কার মাইক্রোফোন একটু অফ করেন, নাহলে আবার আমার কথা শুনতে পাবেন না। আচ্ছা, বিভিন্ন সভ্যতা, ঠিক আছে? বিভিন্ন সভ্যতা, আমার লেখাটা বুঝতে পারতেছেন কিনা জানেন? লেখা কি দেখা যায়? লেখা দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা যে আজকে এই যে প্রাচীন, মানে আমরা এট দিস মোমেন্টে বসবাস করতেছি, ধরেন একবিংশ শতাব্দীতে, আমরা কি যে নিজেদের কি ভাবতেছি? আধুনিক সভ্যতার মানুষ। এখন আধুনিক সভ্যতার মানুষ হতে হলে কিছু ক্যাটাগরি লাগবে, ঠিক আছে? ভাইয়া সাউন্ড আসতেছে না। আচ্ছা, সাউন্ড কি অন্য কেউ শুনতে পাচ্ছেন? সাউন্ড জি ক্লিয়ার? শোনা যাচ্ছে। আচ্ছা, একজন বলতেছে আসতেছে না। কারণ আমরা যদি সভ্যতাকে শুরু করি, যে আধুনিক সভ্যতা কিভাবে শুরু হয়, যদি বলা হয় যে আধুনিক সভ্যতাটা কিভাবে শুরু হয়, তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে প্রথমত মানুষ হচ্ছে কি প্রাচীনকালে হচ্ছে একসাথে বসবাস করতো। তারপরে হচ্ছে তারা আগুন বা হচ্ছে কৃষিকাজের ব্যবহারের মাধ্যমে বেসিক্যালি আধুনিক সভ্যতার সূচনা। এরপরে ধরেন মেসোপটেমিয়া সভ্যতা, বিভিন্ন সভ্যতা টাইপের আপনাদের মনে একটা লেকচার সেট দেওয়া আছে, এখানে জাস্ট এগুলো একটু কোটেশন গুলো দেখে নেবেন। এখান থেকে মোটামুটি কিন্তু প্রশ্ন আসে প্রতিবারই পরীক্ষায়। মেসোপটেমিয়া সভ্যতা বা ইনকা সভ্যতা, সভ্যতা থেকে মোটামুটি প্রশ্ন আসার সম্ভাবনা একটা থাকে, যেটা আপনার সাধারণ জ্ঞানের মোটামুটি হচ্ছে 15 মার্কস। সো আমি আজকে আপনাদের যেহেতু এখানে অনেকগুলো টপিক আছে, সব থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আগে দেখাই দিচ্ছে, ঠিক আছে? বা পরবর্তীতে এটা দেখাই দেবো। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, এটা আমি আপনাদের আগে দেখাই দিচ্ছি, ধীরে ধীরে সবগুলো দেখাই দেবো, ঠিক আছে? আর একটু সবাই নোট নেবেন, কাজে লাগবে। কারণ আপনারা হচ্ছে কার দেশে বসবাস করেন বলেন তো? কোন দেশে বসবাস করেন? লেকচার শিট কত? বুঝি নাই। হ্যাঁ লেকচার শিট কত? লেকচার সেট 5 নাম্বার, 1 2 3 4 5। ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, এটা আমি আগে দেখাই দিচ্ছি, বাকি টপিকগুলো পরে দেখাই দেবো। আচ্ছা, ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান যদি বলা হয়, তাহলে কোন কোন সাল ইন্ডিকেট করতেছে? দুইটা তো অবশ্যই সাল থাকে, কি কি বলেন তো? কোন কোন সালগুলো ইন্ডিকেট করে? ভাষা আন্দোলন শুরু হয় কোন সাল থেকে? 1952 সাল থেকে 1969 1952 থেকে 1969। 1952 থেকে 1969, ঠিক আছে? এখন আপনি কি বলবেন যে ভাষা আন্দোলন 1952 সালে শুরু হয়েছে? এটা কি আপনি
যদিও ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পারি, কিন্তু ভাষার জন্য যে আন্দোলন, এটা বেসিক্যালি যদি আপনি প্রেক্ষাপটটা জান তাহলে আপনাকে ব্যাক যাইতে হবে, ঠিক আছে? 1947 দিকে যাইতে হবে। 1947 থেকে আমরা এখানে আসবো। 1947 সালে কি হয় বলতে পারবেন? দেশ ভাগ হয় স্যার, পাকিস্তান দেশ ভাগ হয়। শুধু কি পাকিস্তান হয়? না, বাংলাদেশ। 1947 সালে বাংলাদেশ হয় না। পাকিস্তান আর হচ্ছে আর পশ্চিম ভারত। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আসমা আক্তার উনি হচ্ছে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছে না, বাকি সবাই শুনতে পারছেন। ওর কি কোনো প্রবলেম আসলে? আপনার যে মাইক্রোফোনের সিস্টেম আছে এটা কল ওভার ইন্টারনেট দিতে হতো, ওটা কল ওভার ইন্টারনেট হয়তো দেয় নাই, এজন্য এরকম মানে সাউন্ড শুনতে পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। সো আসমা আক্তার কল ওভার ইন্টারনেট দিতে হবে, আপনার ফ্রেন্ড আপনাকে সাজেস্ট করলো, পরে থ্যাংক ইউ দিয়ে দিন। আচ্ছা, তো রেকর্ডেড থাকবে, কেউ শুনতে না পারলে পরবর্তীতে শুনে নেবেন, ঠিক আছে? 47 সালে কি হয়? দেশ বিভক্ত হয়। দেশ বিভক্ত হয়। আচ্ছা, দেশ কেন ভাগ হয় সেটা আগে বলেন। যদি বলা হয়, প্রশ্ন আসে যে 1947 সালে দেশ কেন বিভক্ত হয়, মেইন রিজন কি, কিসের ভিত্তিতে? যদি প্রশ্ন আসে এরকম যে 1947 সালে দেশ কিসের ভিত্তিতে বিভক্ত হয়, 1947 সালে প্রশ্নটা এইভাবে আসতে পারে, 1947 সালে দেশ কিসের ভিত্তিতে বিভক্ত হয়? বলেন তো কিসের ভিত্তিতে, কে বলতে পারবেন? স্যার স্বাধীনতার জন্য, যে আগে ওই দেশটা স্বাধীন ছিল না, এই দেশের দেশটিতে কথা দেশ তো পরে বিভক্ত আসতেছে, হয়। এই দেশের কথা আপনি পরে আসেন। 1947 মানে কি এই দেশ আসতেছে? ভাইয়া বিভিন্ন বিরোধের জন্য। কিসের জন্য? আচ্ছা, 1947 সালে দুইটা দেশের ক্রিয়েট হয়, এটা তো জানেন। কি কি বলেন তো? পূর্ব পাকিস্তান পাকিস্তান আর ভারত। ভারত ও পাকিস্তান। আচ্ছা, ভারত ও পাকিস্তান, ঠিক আছে। দেশ বিভক্ত হয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। এখন এই যে ভারত ও পাকিস্তান কেন বিভক্ত হয়? ভারতের ম্যাক্সিমাম বা মেজরিটি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পিপল, মানে হচ্ছে যেখানে হচ্ছে যে ধর্মাবলম্বী মানুষ বেশি থাকে সেটাকে বলা হয় মেজরিটি পিপল। আর মাইনরিটি পিপল হচ্ছে যাদের পরিমাণ খুব কম বা হচ্ছে সংখ্যা কম। আমাদের দেশে যদি বলা হয় যে ম্যাক্সিমাম পিপল কি মুসলিম ধর্মাবলম্বী না, মুসলিম। মোটামুটি 90% এর উপরে। কিন্তু যদি বলা হয় যে চাকমা, মারমা বা হচ্ছে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের হচ্ছে পার্সেন্টেজ কত বলবেন? তাদের পার্সেন্টেজ খুব কম, তারা কি মাইনরিটি পিপল। যদি বলা হয় যে হচ্ছে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত, এটা কি জানেন আপনারা কতজন বর্তমানে রয়েছে বাংলাদেশে? উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা আছে 50টি। এই যে চাকমা, মারমা, খাসিয়া যারা আছে এদের সংখ্যা হচ্ছে 50টি। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে উপজাতি থেকে, ঠিক আছে। তো আমি যে বিষয়টা বলতেছিলাম, 1947 সালে দেশ বিভক্ত হয় কিসের ভিত্তিতে? বেসিক্যালি হচ্ছে ভারত ও পাকিস্তান দেশ বিভক্ত হয় ধর্মের ভিত্তিতে। পাকিস্তানে কি ম্যাক্সিমাম মানুষ কি মুসলমান না? তার মানে কি 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ বিভক্ত হয়, ধর্মের ভিত্তিতে। প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ বিভক্ত হলো। এখন 1952 সালে আসে আমরা কি ফেস করতেছি? বাঙালিরা হচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু স্যাক্রিফাইস করতে পারে, কোন জায়গায় স্যাক্রিফাইস করতে পারে না বলেন তো? এখন ধরেন আপনার ভাই বোন বা কাউকে কেউ একটা ইন্ডিকেট করে গালি দিল, নরমালি আপনি ফ্রেন্ড হোক বা যাই হোক একটু মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, কিন্তু আপনার মাকে নিয়ে যদি কেউ গালি দেয় তাহলে আপনি কিন্তু কখনো এটা মেনে নেবেন না, ঠিক আছে। তো 1947 সালে যে ব্যাপার, মানে 48 বা 52 দিকে 1952 সালে যে ব্যাপারটা হয় ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষা, ঠিক আছে। বাংলা ভাষা মানে কি? মায়ের ভাষা। তো বাঙালি কিন্তু ধরেন ওই যে দেশ বিভক্ত হওয়ার পর থেকে 1947 থেকে যদি চিন্তা করেন, 1947 থেকে 1971 সাল পর্যন্ত এরা বিভিন্ন ভাবে ডমিনেট হয়েছে। কি কি ভাবে ডমিনেট হয়েছে আপনারা বলতে পারবেন? পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মানুষরা বিভিন্ন ভাবে ডমিনেট হয়েছে। কিভাবে পূর্ব পাকিস্তানের মানুষরা কিভাবে ডমিনেট হয়েছে কেউ বলতে পারবেন? কি কি ক্ষেত্রে? চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে মানে কি? চাকরির সাথে কি ইয়া আছে না, চাকরির সাথে ইকোনমিক সম্পর্ক আছে না। ধরেন আপনি প্রাইমারি স্কুলের টিচার, ধরেন আপনি টিচার, মাস শেষে কি হবে? একটা টাকা পাবেন না? তার মানে কি? এটা যদি এভাবে হতে পারে ব্যাপারটা। ধরেন পলিটিক্যাল ক্ষেত্রে, পলিটিক্যাল, ইকোনমিক্যাল এন্ড সোশ্যাল। পলিটিক্যাল ক্ষেত্রে তারা বিভিন্নভাবে ডমিনেট হচ্ছিল। যদি
আমরা দেখি যে হচ্ছে 47 থেকে 52 সাল পর্যন্ত বিভিন্ন ভাবে দেখছি আমরা যে হচ্ছে যে বিভিন্ন নির্বাচনগুলো হয়েছে, বাঙালিরা বারবারই ক্ষমতায় আসলেও কিন্তু পশ্চিম পাকিস্তানের গভর্নমেন্ট তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে নাই। অনেকগুলো নির্বাচন আছে, আমরা এটা দেখাবো, মানে এরপরে 54 নির্বাচন 66 এটা আমরা দেখাবো। জাস্ট সামারিটা বলতেছি। ইকোনমিক ক্ষেত্রে যদি দেখা যায়, ধরেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে আপনি যদি দেখেন, ধরেন পশ্চিম পাকিস্তানের যারা ছিল তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্মির যে বড় বড় অফিসার বা হচ্ছে সরকারি আমলা, আমলা বুঝেন সরকারি আমলা কাদেরকে বলা হয় কেউ জানেন? সরকারি আমলা সরকারি আমলা বলতে কেউ কিছু বুঝেন বলেন তো, কেউ বলতে পারবেন সরকারি আমলা? আচ্ছা, সরকারি আমলা হচ্ছে সচিব। ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি দেখেন, মন্ত্রী, আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট আছে, কালকে যে কোনো গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে। এরপর আমরা দেখছি একটা সময় বিএনপি গভর্নমেন্ট রান করতেছিল, পরবর্তীতে ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্ট আছে। আমলা মানে হচ্ছে সচিব, উপসচিব, বিভিন্ন অতিরিক্ত সচিব থাকতে পারে। ধরেন গভর্নমেন্টের ক্ষেত্রে আওয়ামী লীগ গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, বিএনপি গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু সচিব বা আমলা যারা, তারা কখনোই চেঞ্জ হয় না। সরকারি আমলা বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে পাকিস্তান গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বড় বড় যে উচ্চ পদস্থ পদগুলো ছিল 47 থেকে 52 সালের ভিতরে তাদের ছিল। এখন একটা দেশের যে উচ্চ পদস্থ যে কর্মকর্তা, তারাই যদি মানে জাস্ট একটা কমিউনিটিকে বেস করা হয়, তাহলে তো আরেকটা কমিউনিটি ডমিনেশন হবেই, স্বাভাবিক। ভাই আমলা নাকি ভোট ছাড়া নির্বাচিত হয়? আমরা তো ভোট ছাড়া নির্বাচিত হবে। আপনি ধরেন বিসিএস ক্যাডার, বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস, যেমন আমাদের মির স্যার পরীক্ষা দিয়েছে, উনি যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছে, উনি তো টিকে যায়, ঠিক আছে, ওনার চয়েস আছে, পুলিশ, তারপরে ধরেন অ্যাডমিন থেকে বেসিক্যালি আমলাতে যায়। ওনার যদি মনে করেন এরকম হয় যে উনি ভালো রিটেন পরীক্ষা দিয়েছে আর ভাইবা ভালো করতেছে, তাহলে উনি হচ্ছে একটা সচিব বা একটা মিনিস্ট্রিতে জয়েন করতে পারে, ঠিক আছে। ধীরে ধীরে তার পোস্ট গুলো হচ্ছে ইনক্রিজ হবে। প্রথমত যে সে যদি সচিব হয়, এটা তো তাকে আর নির্বাচন করতে হচ্ছে না। তার মানে কি, আপনি যদি কারো ইচ্ছা থাকে যে আমলা হবো বা এই টাইপের কিছু, তার মানে হচ্ছে আপনাদের ধরেন কোথাও ভর্তি হবেন, অনার্স কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আপনি বিসিএস দিয়ে আমলা হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বিসিএস কমপ্লিট করার পরে গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয়, ধরেন সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা তো কখনো চেঞ্জ হবে না। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, চাকরি পাওয়া যত কঠিন, চাকরি হারানো এত সহজ না। মানে চাকরি এত সহজে যায় না। চাকরি আপনি ইজিলি মানে কষ্ট করে পেতে হয়, কিন্তু চাকরি হারাতে অনেক মানে পেইন আছে। মানে চাকরি হারায় না নর্মালি, বাংলাদেশে সরকারি চাকরি যায় না, এরকম খুব কম ঘটনাই আছে, ঠিক আছে। আচ্ছা, 1952 সালে যে ব্যাপারটা হয়, 1952 সালে আপনারা এটা কেউ জানেন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কোন মাসে হয় এটা বলতে পারবেন? ড্যাশ ফাল্গুন, কত ফাল্গুন বলতে পারবেন? 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন। পরীক্ষা হলে কিন্তু এগুলো অনেক সময় চলে আসে 8ই ফাল্গুন। তাহলে সালটা কত ছিল বলতে পারবেন? কত সাল? সন লিখত 1358। পরীক্ষা কিন্তু আপনার ছোট ছোট বিষয়গুলো আসবে, ঠিক আছে, এমন যে টাফ কিছু আসে তা কিন্তু না। এখন 1952 সালে 21শে ফেব্রুয়ারির আগের দিন হচ্ছে 1952 সালের 20 ফেব্রুয়ারি। 1952 সালের 20 ফেব্রুয়ারি, ঠিক আছে। এই সময় কি হয়, প্রথম হচ্ছে ছাত্র জনতা যারা ছিল ঢাকা মেডিকেল বা হচ্ছে যারা টিএসসি ছিলেন, এই জায়গাটা থেকে তারা কি হয় 144 ধারা ভঙ্গ করে। 144 ধারা কি কেউ বলতে পারবেন? 144 ধারা 144 ধারা কি কেউ বলতে পারবেন? একসাথে তিনজনের বেশি যদি থাকে তাহলে দুইজনের বেশি। আচ্ছা, বের একজন হতে বলতেছেন 2 জন, একজন বলতেছে 3 জন, আর কেউ বলবেন? 4-5 জন বলা থাকলে বলতে পারেন। 4 জনের বেশি করে রাস্তায় বার হইতে পারবো না। 4 জনের বেশি করে রাস্তায় বেরোতে পারবে না। ওকে ফাইন, 2 জন, 3 জন, 4 জন। এখন আমি কোনটা রাইট ভাববো বলেন তো? আমাকে তো কনফিউজ করে ফেলতেছেন। ব্যাপারটা আসলে এরকম না। এখানে বলা আছে যে হচ্ছে 144 ধারা হচ্ছে এমন একটা রুলস, 2 বা ততোধিক মানুষ বিভিন্ন জায়গায় বসে একসাথে আলোচনা বা সমাবেশ করতে পারবে না। সেক্ষেত্রে কি হয়, যদি যারা সাময়িক জান্তা বা যে কোনো গভর্নমেন্ট যদি থাকে, তারা যদি তাদের উপর গুলিও করে, তাহলে কিছু করার নাই। সো 2 বা ততোধিক মানুষ একসাথে বসে সভা, বেসিক্যালি 144 ধারাটা হচ্ছে সভা, মিছিল, মিটিং করা যাবে না এটার জন্য। এখন আমাদের দেশের পার্সপেক্টিভে কি হয়েছিল তখন, যে হচ্ছে আপনারা একসাথে বসে আলোচনা করতে পারবেন না। তো 144 ধারা তারা প্রথমে ভঙ্গ করে 1952 সালের 20 ফেব্রুয়ারি, ঠিক আছে। 144 ধারা ভঙ্গ করছে। আপনি দেখেন একটা বিষয়, মানে তাদের মানে সোশ্যালাইজেশনের জায়গা আর আমাদের সোশ্যালাইজেশনের জায়গা অনেক কিন্তু পার্থক্য। কারণ বাংলাদেশে কিন্তু সোসাইটিতে অনেকগুলো প্রবলেম এট দিস মোমেন্টে ইনক্রিজ করতেছে, কিন্তু কি হচ্ছে, আমরা কথায় ধরেন
বেশি আলোচনা করি ব্যাপারগুলো। আমাদের সোসাইটির যদি কোনো প্রবলেম হয়, ধরেন 1952 সালে কি ছিল, বেসিক্যালি ভাষার জন্য আন্দোলনটা হয় না? আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু যদি ইয়া করে ফেলতেন, মানে মিউট করে ফেলতেন, অনেকের সাউন্ডটা সমস্যা করতেছে। আচ্ছা থাক। এখন 1952 সালে যে 20 ফেব্রুয়ারি প্রথম কি হয়, 144 ধারা ভঙ্গ করা হয়। আমাদের দেশের সোসাইটিতে একটা প্রবলেম হচ্ছে, যদি আমাদের দেশে এখন কোনো একটা প্রবলেম ইনক্রিজ হয় বা বিভিন্ন বিষয়ে লেখালেখি, আমরা কি করি, ফেসবুকে ঝড় তুলি, ঠিক আছে, ফেসবুকে। কিন্তু ওই সময়টাতে কি হয়েছিল, ওই সময়টাতে জনগণ বা হচ্ছে যে সাধারণ ছাত্র পরিষদ যারা ছিল, তারা কি, তারা অনেক বেশি সচেতন ছিল। তারা হচ্ছে ডিরেক্ট একটা প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, ডিরেক্ট প্রোটেক্ট করা, ঠিক আছে। কিন্তু আমাদের সময় কি হয়, আমরা কোনো কিছু হলে ফেসবুকে জাস্ট হুদাই মিশাই আলোচনা করি, এটাতে আসলে তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না, কোনো ইম্প্যাক্ট পড়ে না। আন্দোলনটা হওয়া উচিত ফিজিক্যাল, ঠিক আছে। ফিজিক্যালি যদি আন্দোলনটা না হয় তাহলে এটা কোনো ইম্প্যাক্ট পড়ে না। সোশ্যাল মিডিয়া আপনি বললেন, ঝড় তুললেন, কি হয়েছে, হয়তো বা হাইস্ট আপনারটা ভাইরাল হবে, আর কিছু হবে না। সো যে আন্দোলনটা তারা করেছে সেটা হচ্ছে একবারে ফিজিক্যাল টার্মে ছিল। এখন এর আগে কয়েকটা ঘটনা ঘটে ভাষার জন্য, তো তৌহিদুদ্দিন মজলিস, তারপরে হচ্ছে ধরেন কুমিল্লার ছেলে ধীরেন্দ্রনাথ দত্ত, সে কি প্রথম ইয়া করে, উপস্থাপন করে যে 1948 সালে বলে যে হচ্ছে বাংলার পাশাপাশি উর্দুকেই কি করতে হবে, মানে উর্দুর পাশাপাশি বাংলাকেও ভিপিএন ইউজ করা লাগে। কিসের ভিপিএন ইউজ করা লাগবে বুঝিনি। তো 1952 সালে কি হয়, ধীরেন্দ্রনাথ দত্ত মানে একটা সময় হচ্ছে, ওই সময়টাতে ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার ছেলে, উনি হচ্ছে সাংসদ ছিল, উনি হচ্ছে কি বলছে, উনি বলছে উর্দু নো প্রবলেম, উর্দু থাকবে স্টেট ল্যাঙ্গুয়েজ, তার পাশাপাশি যে বাংলাকে ইয়া করতে হবে। এবার হচ্ছে খাজা নাজিমউদ্দিন ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে ওরা বিভিন্ন সময় আসে বলছে যে উর্দু এন্ড উর্দু অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ দিস পাকিস্তান। আর পাকিস্তান কিন্তু আমাদের ক্ষেত্রে আরো বেশি দিন ইয়া করতে পারতো, ডমিনেশন বা শোষণ করতে পারতো, কিন্তু তারা কি করতেছে, তারা হচ্ছে মেইন জায়গায় যেটা আঘাত করছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বাঙালিরা হচ্ছে সব ক্ষেত্রে ছাড় দিতে পারে, কিন্তু ভাষার ক্ষেত্রে ছাড় দিবে না। আচ্ছা, আরেকটা বিষয়, একটা প্রশ্ন প্রায় আসে, কোন দেশের দ্বিতীয় বাংলা ভাষা, মানে কোন দেশটা হচ্ছে তাদের হচ্ছে বাংলা ভাষাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে, কেউ বলতে পারবেন কোন দেশ? পৃথিবীতে একটা দেশ আছে যারা হচ্ছে বাংলা ভাষাকে সম্মানার্থে তাদের ভাষাটাকে, মানে বাংলা ভাষাটাকে তারা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে, কোন দেশ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? সুবহান না জানা কি একটা দেশ পড়ছি, এখন ভুলে গেছি। সিয়েরা লিওন, সিয়েরা লিওন, এটা মনে রাখেন, সিয়েরা লিওন, জি স্যার, জি স্যার, অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষা হলে আসে। আর নামটা অনেক চমৎকার, এটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। স্যার অপশন দেখলে মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, এমনি বললে তো আপনারা মনে রাখবেন না, এটাও আমি জানি, ঠিক আছে, মনে রাখার কথা। তো এটা মনে রাখবেন। আচ্ছা, ভাষা আন্দোলনের যত প্রথম যে বিষয়গুলো প্রথম আলোচনা হয়েছে সেগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো পরীক্ষা হলে আসে অনেক সময়, এটা লিখে নেন খাতার মধ্যে। মানে ভাষা আন্দোলনের সময় যে বিষয়গুলো প্রথম মানে অনুষ্ঠিত হয়, ঠিক আছে। প্রথম নাটক কি জানেন ভাষা আন্দোলনের সময়? প্রথম নাটক কেউ বলতে পারবেন নাটকের নাম? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা দেখা যায়। ভাষা আন্দোলনের প্রথম নাটক হচ্ছে কবর, ঠিক আছে। এটা রচয়িতার নাম কে বলতে পারবেন? মুনির চৌধুরী। আচ্ছা, এটা কোথায় বসে সে রচনা করে সেটা বলতে পারবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। না, ঢাকা বিশ্ববিদ্যালয় না। আচ্ছা, আরেকটা বিষয় বলেন, এই যে মুনির চৌধুরী, এটা যে কবর নাটকটা উপস্থাপন করা হলো, ধরেন এটা প্রথম হচ্ছে কথা ইয়া করা হয়, মানে উপস্থাপন করা হয়, বা হচ্ছে এটাকে যে নাটকটা যে মঞ্চস্থ, মানে মঞ্চে ইয়া করা হয়, প্রথম কথা বলতে পারবেন? ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঢাকা কেন্দ্রীয় কারাগার। ঢাকা কেন্দ্রীয় কারাগার কোথায় অবস্থিত কেউ বলতে পারবেন? বুঝি নাই। কি ভাইয়া? কোশ্চেনটা বলেন আবার। কোশ্চেনটা বলেছি যে হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কোথায় অবস্থিত, কেউ বলতে পারবেন? ঢাকা কেন্দ্রীয় কারাগার অনেক সহজ, কাসিমপুরে। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে প্রথম বই, ভাষা আন্দোলনের প্রথম বই, প্রথম ভাষা আন্দোলনের ইতিহাস, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথম উপন্যাস লিখে নেন, বইটাও লিখে নেন, তারপর প্রথম নাটক এটাও লিখে নেন, তারপর হচ্ছে লিখেন প্রথম উপন্যাস।
আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন। রুচিতা কে বলতে পারবেন? জহির রায়হান। জহির রায়হান কি মানে ফেমাস লোক ছিল নাকি মোটামুটি পরিচিত, কি আইডিয়া আছে কোনো? আচ্ছা, তারপর লিখে হচ্ছে প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি। এই চারটা ভর্তি পরীক্ষা বিভিন্ন সময় আমরা দেখি যে এই চারটা থেকে প্রশ্ন অনেক সময় চলে আসে, ঠিক আছে? যদি বলা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম নাটক কি, কবর, মনির চৌধুরী। আর যদি বলা হচ্ছে প্রথম বই, প্রথম ভাষা আন্দোলনের ইতিহাস, প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, প্রথম সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আর প্রথম কবিতা এটাও লিখে নেন, প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ফাঁসির দাবি নিয়ে এসেছি। কে বলতেছেন? নামটা বলবেন? অর্পিতা বিশ্বাস। বুঝি নাই। অর্পিতা বিশ্বাস। অর্পিতা বিশ্বাস। যাই হোক, আপনার বিশ্বাস অনেক ভালো, আই হোপ যে ভালো কিছু করবেন। জাস্ট একটু ডেডিকেশন দিয়ে করেছেন। প্রথম সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। যদি বলা যায় ভাষা আন্দোলনের প্রথম সংকলন কি, তাহলে 21শে ফেব্রুয়ারি। প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, যেটা রাইটার হচ্ছে জহির রায়হান। অনেক সময় কি হয় যে বলে যে প্রথম ভাষা আন্দোলনের প্রথম উপন্যাসের যে লেখক তার নাম কি, সো জহির রায়হানও আসতে পারে। জাস্ট এই দুইটা থেকে প্রশ্ন হয় যে প্রথম নাটক মনির চৌধুরী, যদি প্রথম কবিতা তাহলে হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এগুলো একটু জাস্ট লিখে নেবেন, একবার রিড আউট করবেন, দেখবেন এখান থেকে যদি প্রশ্ন আসে এখান থেকেই মানে মোটামুটি আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই যে মানে ইন্টারন্যাশনালি যে ওয়াইড পালন করা হচ্ছে, এটা মানে কোন দেশ থেকে বেসিক্যালি শুরু হয় আর প্রথম কোন দেশ হচ্ছে ইয়া করে সাপোর্ট দেয়, এটা বলতে পারবেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাপড় পাল্লা কারো বাসায় কি হাঁস আছে নাকি? হাঁসের শব্দ শুনতে পাচ্ছি। আর মিউট করে নাও, কি কথা বলতেছো? কে সে কথা বলতেছে? কে? মিউট করো প্লিজ। আচ্ছা, যাই হোক, হাঁস মনে চলে গেছে, কিছু করার নাই। হাঁসের অনেক দাম বর্তমান সময়। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কেন দরকার বলেন তো? আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব কি, এটার ইম্পর্টেন্স তো থাকবে। কেউ বলতে পারবেন যে বাঙালিরা কেন চাচ্ছিল যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা প্রথম ইয়া করা হবে? আর প্রথম হচ্ছে এটাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে কানাডা, ঠিক আছে? আর এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে ওয়ার্ল্ড ওয়াইড মানে প্রচারের জন্য বাংলাদেশকে হেল্প করে হচ্ছে সৌদি আরব। সৌদি আরব পরীক্ষা আসতে পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্ট হচ্ছে, তার জন্য প্রথম কে ইয়া করে, কোন দেশ সাপোর্ট দেয়, সেক্ষেত্রে সেটা হবে কানাডা। আর বহির্বিশ্বকে তুলে ধরার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের হেল্প করা হচ্ছে সৌদি আরব, ঠিক আছে? আন্তর্জাতিক মাতৃভাষাটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে ভাষার অধিকার বা হচ্ছে ভাষার যে সচেতনতা সেটা বৃদ্ধি করার জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর ইতিহাসে কোন দুইটা দেশ প্রথম হচ্ছে ভাষার জন্য জীবন দিয়েছে বা হচ্ছে আন্দোলন করেছে, মানে ভাষার জন্য আন্দোলন করে? পৃথিবীর ইতিহাসে দুইটা দেশ কোন কোন? একটা হচ্ছে বাংলাদেশ, আরেকটা কোন দেশ বলতে পারবেন? বা প্রশ্নটা এভাবে আসতে পারে যে পৃথিবীর ইতিহাসে কোন দুইটা দেশ স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীনতা অর্জন করেছে? এভাবে প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। ভাষা ক্ষেত্রে নাও আসতে পারে। প্রশ্নটা এভাবে আসতে পারে যে পৃথিবীর ইতিহাসে কোন দুইটা দেশ মানে স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীনতা অর্জন করেছে? একটা হচ্ছে বাংলাদেশ, আরেকটা দেশের নাম কি বলতে পারবেন? আচ্ছা, আমি একটা ক্লু দিচ্ছি, ঠিক আছে? এই দেশটার হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2020 সালে 3 নভেম্বর। বলেন এবার কোন দেশ? 2020 সালে 3 নভেম্বর এই দেশটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর ইতিহাসে দুইটাই দেশ রয়েছে যারা হচ্ছে স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীনতা অর্জন করে, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্র মোস্ট পাওয়ারফুল কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড। আর এদের নির্বাচন অনুষ্ঠিত হলো, অনেক সময় সম্প্রতি দু একটা প্রশ্ন আসতে পারে, এদের নির্বাচন অনুষ্ঠিত হয় 3 নভেম্বর, ঠিক আছে?
3 নভেম্বর 2020 সালে। আচ্ছা, এরকম কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, ধরেন মার্কিন যে প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। জো বাইডেন, ঠিক আছে। প্রশ্ন আরেকভাবে আসতে পারে যে উনি প্রথম শপথ নেয় কবে? উনি প্রথম শপথ নেয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে নভেম্বর মাসের মঙ্গলবারে বেসিক্যালি ইয়াটা হয়, তাদের নির্বাচনটা হয়, শপথটা হয় 20 জানুয়ারি, পরবর্তী বছরে 20 জানুয়ারি, ঠিক আছে। 20 জানুয়ারি যদি প্রশ্ন আসে যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কবে শপথ নেয়, তাহলে 20 জানুয়ারি, ঠিক আছে। এটা কিন্তু পরের বছর 2021-এ, আবার 2020 দিয়ে দেন না। আচ্ছা, এটাতে যেহেতু 52 সালে ছিলাম, এটা দেখাচ্ছে। এখন আমি 1952 পরে যে টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1954। 1954 সালে কি হয় কেউ বলতে পারবেন? 1954 বাংলাদেশের যুক্তফ্রন্ট। ওকে, আচ্ছা, যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা বুঝলাম, কিন্তু যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? যদি প্রশ্ন আসে যে যুক্তফ্রন্ট কবে গঠিত হয়, তাহলে কি লিখবেন? বুঝলি নাই? 1953 সাল। কে বলছে 53 সাল? আমি যদি বলি 53 সাল না, তাহলে কি হবে? নির্বাচন হয় 54 সালে, গঠিত হয় 53 সালে না? আচ্ছা, 1953 সালে কত তারিখে সেটা বলেন? 1953 সালে, লিখে নেন। 1953 সালের 4 ডিসেম্বর, ঠিক আছে। পরীক্ষা হলে আসতে পারে। আমি একটা বিষয় আপনাদের বলতেছি, যদি আপনি সাধারণ জ্ঞানে 15টা মানে টপিক বা 15 মার্কস থাকে, তার ভিতরে 1947 থেকে 1971 সাল পর্যন্ত মোটামুটি আপনার 5টা টপিক এমন হতে পারে, কম করে 3টা প্রশ্ন আপনি কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন 1954 হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট একটা, ঠিক আছে, যুক্তফ্রন্ট নির্বাচন। তার মানে যদি পরীক্ষা হলে প্রশ্ন এভাবে আসতে পারে যে যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? 1953 সালের 4 ডিসেম্বর, ঠিক আছে, 4 ডিসেম্বর। আচ্ছা, 4 ডিসেম্বরের আগে যদি আপনি চিন্তা করেন, 1 ডিসেম্বর একটা দিবস আছে, কেউ বলতে পারবেন কি দিবস? 1 ডিসেম্বর জানেন না? অনেক সময় পরীক্ষা হলে আসে না যে দিবস চলে আসে। 1 ডিসেম্বর হচ্ছে এইচআইভি দিবস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটাকে বলা হয় এইচআইভি দিবস থাকে না, এইডস দিবস যেটাকে বলা হয়। 1 ডিসেম্বর হচ্ছে এইডস দিবস। তারপরে যে দিবসটা আসে ডিসেম্বর মাসে, আরেকটা দিবস আছে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। এটা কিন্তু জানতে হবে, কারণ মানবাধিকার বিভিন্ন দেশের ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ডমিনেশন হচ্ছে, ঠিক আছে। আর এইচআইভি ভাইরাসটা কেন বললাম, কারণ বর্তমান সময় আপনি কোথায় আছেন? কোভিড একটা 19 সিচুয়েশন আছেন। কোভিড এর ধরেন ভাইরাস বা টিকা আবিষ্কার হতে পারে বা পসিবিলিটি আছে, বা টিকা নিচ্ছে মানুষ, কতটা ইফেক্টেড এটা নিয়ে আমি জানি না। বিভিন্ন জন বিভিন্ন ভাবে একটা স্ট্যাটিস্টিক প্রকাশ করে যে 65% 70% এটা জানি না। কিন্তু এইচআইভি এমন একটা ভাইরাস যেটার কোনো এখনো টিকা আবিষ্কৃত হয় নাই, এটা কিন্তু আপনাদের জানতে হবে। কারণ আপনাকে ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে হবে, জাস্ট এমনি এমনি চিন্তা করলে হবে না, প্রশ্ন কিন্তু হয় ব্যাকগ্রাউন্ড থেকে। এখন ধরেন আপনার কোভিড-19 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কোভিড-19 কি আপনাদের পড়ানো হয়েছে? কোভিড-19 জাস্ট আমি এমনি বলে দিচ্ছি হালকা। এটা আমার কিন্তু আজকের আলোচ্য টপিক না, জাস্ট এর সাথে আমি কানেক্ট করে দিচ্ছি যেহেতু আলোচনা চলে আসতেছে। কোভিড-19, আচ্ছা, কোভিড-19 প্রথম মানে বহির্বিশ্বে ডিরেক্টলি প্রকাশ পায় কবে, কেউ বলতে পারবে? কোন শহরে প্রথম কোন শহরে ধরা পড়ে এবং তারিখটা কত? চীনের উহান শহর, ঠিক আছে, উহান শহরে এটা ধরা পড়া হচ্ছে 31 ডিসেম্বর 2019। হ্যাঁ, 2019। যদি বলা যায় করোনা ভাইরাস প্রথম ধরা পড়ে কোন সালে, এটা কিন্তু 1930-এর দশকে পড়ে, কিন্তু এট দিস মোমেন্টে মানে একবিংশ শতাব্দীতে এটা হচ্ছে 2019 সালে প্রথম ধরা পড়ে জাপানের মানে চীনের উহান শহর থেকে, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, বাংলাদেশে প্রথম কবে ধরা পড়ে কেউ বলতে পারবেন? বাংলাদেশে, কারণ বাংলাদেশে 8 মার্চ। ওকে, আচ্ছা, প্রথম হচ্ছে বাংলাদেশের রোগী ধরা পড়ে 8 মার্চ। আচ্ছা, তারপরে আপনার প্রশ্ন আসতে পারে যে কবে মারা যায়, প্রথম রোগী কবে মারা যায়? 17 মার্চ না, 17 না, অন্যরা কেউ ট্রাই করেন, একজনই ট্রাই করতেছে। এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। বাংলাদেশে আমি আপনাদের একটা বিষয় বলি, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। ধরেন বাংলাদেশে ইলেকশন নিয়ে আমরা যতটা না বাইরের দেশ এত বেশি মাথা ঘামাই, কিন্তু ইউএস এর ইলেকশন কি হবে, ইন্ডিয়ার ইলেকশন কি হবে, এগুলো কিন্তু আমাদের সোসাইটিতে বা আমাদের দেশে একটা ইম্প্যাক্ট আছে। ধরেন আপনি পশ্চিমবঙ্গে যে নির্বাচন চলতেছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের নির্বাচন ধরেন বিজেপি গভর্নমেন্ট হবে নাকি হচ্ছে
তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু আমাদের দেশে একটা ইম্প্যাক্ট করবে। সো এই স্ট্যাটিস্টিক গুলো আপনাদের জানতে হবে, কারণ আমাদের এই নির্বাচন নিয়ে তারা বেশি মানে হ্যাম্পার না, বাট তাদের নির্বাচন সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। সেরকম ব্যাপারটা যে ধরেন করোনা ভাইরাস থেকে প্রশ্ন আসবে না এমন কোনো ভার্সিটির পরীক্ষা আমার মনে হয় না এবার থাকবে। সো আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশে প্রথম করোনা রোগী কবে মারা গেছে। এটা যে আপনারা না জানেন তাহলে 18 হবে না। মার্চ। আচ্ছা 8ই মার্চ যে বলছে সে ঠিক বলছে, একজন বলছিল 17ই মার্চ, 17ই মার্চ না, ঠিক আছে। নরমালি হিসাব করবেন 8ই মার্চ ধরার পরে 8 এর সাথে কত যোগ করলে 10, মানে 18, 10 দিন যোগ করলেই 18 হয়ে যায়। মানে 10 দিন পরে রোগী ধরা পড়া, মানে যেদিন প্রথম পেশেন্ট ধরা পড়ে তার 10 দিন পরে রোগী মারা যায় 8ই মার্চ। এটা আপনাকে জানতে হবে। আচ্ছা এখন একটা বিষয় বলেন, যেহেতু টিকার বিষয়টা চলে আসতেছে, প্রথম কোন দেশ টিকা অনুমোদন দেয়, মানে করোনা ভাইরাসের টিকার অনুমোদন দেয় কোন দেশকে বলতে পারবেন? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে বললো, ইউএসএ বলছেন। ইউএসএ মানে হচ্ছে আপনি ফুল একটা গোল্লা পাইছেন, গোল্লা, জিরো। আচ্ছা একটা বিষয় বলেন আপনাদের পয়েন্ট দিয়ে, 1952 সালে বাংলাদেশকে মানে 1952 সালের পরবর্তীতে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়, পৃথিবীর যে পরাশক্তিগুলো আছে তার ভিতরে একটা দেশ আমাদের সাহায্য করে, তার নাম কে বলতে পারবেন? ভারত। ভারত তো সাহায্য করছে। ভারত ওই সময় পরাশক্তি ছিল না। ভুটান প্রথম স্বীকৃতি দেয়। পরীক্ষা হলে কিন্তু আসতে পারে, ঠিক আছে। মুজিব বর্ষ যেহেতু ছিল, মুজিব বর্ষে এবার কিন্তু শেখ হাসিনা নিজেই বলেছে, আমরা কিন্তু এর আগে আমরা যখন অ্যাডমিশন দিই বা পরবর্তীতে বিভিন্ন ভর্তি পরীক্ষা দিই, বিভিন্ন বিষয় নিয়ে এটা নিয়ে একটা কনফ্লিক্ট ছিল যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশকে। সো এটা কিন্তু ভুটান হবে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলছে মুজিব বর্ষে। সো এটা অবশ্যই মনে রাখতে হবে, মুজিব বর্ষ সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে। আচ্ছা একটা বিষয় বলেন, যেহেতু মুজিব বর্ষ চলে আসছে, মুজিব বর্ষ যে লোগোর যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা কে করছে কেউ বলতে পারবেন? মুজিব বর্ষের লোগো, এই যে 100 মুজিব দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে সংসদ ভবনের সামনে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানি বা হচ্ছে অর্গানাইজেশনের ক্ষেত্রে। সব্যসাচী হাজরা। সব্যসাচী হাজরা, হ্যাঁ হ্যাঁ। অপশন তার কি আছে? একদম তো বাইরে গেছে, আর কি অপশন দেবো বলুন? সব্যসাচী হাজরা। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে। যদি বলা যায় প্রথম করোনা ভাইরাসের মানে টিকার অনুমোদন দেয়, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে 7ম নভেম্বর পাঠিয়ে দিয়েছিল। পৃথিবীর ওই সময় পরাশক্তি ছিল 3টা মোটামুটি, ধরেন চীন ছিল, তারপরে ধরেন ছিল ইউএসএ, দেন হচ্ছে রাশিয়া। চীন এন্ড হচ্ছে ইউএসএ হচ্ছে কি পাকিস্তানকে সাপোর্ট করতো, কিন্তু রাশিয়া আমাদেরকে সাপোর্ট করছে, ঠিক আছে, ওই সময়টাতে। এখনো তারা বিভিন্ন বিষয়ে আমাদের হেল্প করে। সো যদি প্রথম প্রশ্ন আসে যে হচ্ছে করোনা ভাইরাসের যে টিকা সেটা প্রথম অনুমোদন দেয় কোন দেশ, তাহলে কি হবে? রাশিয়া। এগুলো কিন্তু আপনাদের জানতে হবে, এগুলো কমন সেন্সের ব্যাপার, কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখলেই হয়ে যায়, এগুলো যদি না জানেন তাহলে হবে না। আচ্ছা এখন আসি 1954 সালে। 1954 সালে যে নির্বাচনটা ছিল মোস্ট সিগনিফিকেন্ট নির্বাচন, ঠিক আছে। এখানে রাজনৈতিক দল কয়টা ছিল তা বলতে পারবেন কেউ? রাজনৈতিক দলের সংখ্যা, মানে যুক্তফ্রন্ট যে গঠিত হলো কয়টা দল নিয়ে গঠিত হয়েছে এটা বলতে পারবেন কেউ? রাজনৈতিক দলের সংখ্যা কয়টা? 3 না 4? ন্যাশনাল আর্মি আর একটা জাতীয় পার্টি মনে হয়, তিনটা। আচ্ছা বলি আগে লিখি, তাহলে কয়টা হচ্ছে লিখলে বোঝা যাবে। 4টা। চারটাই হবে। আচ্ছা 4টা বেসিক্যালি হচ্ছে আওয়ামী লীগ, মুসলিম লীগ, শেরেবাংলা একই ফজলুল হক এটার প্রধান ছিল, কৃষক প্রজা পার্টি এটা হচ্ছে ভাসানী ছিল প্রধান, আর নেজামে ইসলাম এটা হচ্ছে মাওলানা আতাহার, আর হচ্ছে কৃষক মানে গণতন্ত্রী পার্টি এটা হচ্ছে ছিল হাজী দানেশ। হাজী দানেশ নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, এটা আমাদের দিনাজপুরে, ঠিক আছে। এই 4টা দল ছিল। পরীক্ষা হলে এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন দলটি যুক্তফ্রন্টের নির্বাচনের সময় ছিল না, বা হচ্ছে যুক্তফ্রন্ট যে গঠিত হয় ওই দলটা ছিল না। সো আপনাকে 4টাই জানতে হবে, আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী পার্টি। এই 4টা একটু লিখে নেন, আর লেখা শেষ হলে কমেন্ট করেন। লেখা হয়েছে? ভাইয়া লাস্ট স্টেপটা জানি কি? লাস্টেরটা হচ্ছে গণতন্ত্রী পার্টি।
আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, ধরেন হচ্ছে যুক্তফ্রন্ট যে ওই যে নির্বাচনে অংশগ্রহণ করলো, তারা কত দফার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে থাকে না? ধরেন একটা পলিটিক্যাল যখন দল হচ্ছে কি করে নির্বাচনে অংশগ্রহণ করে, তারা অনেকগুলো ইশতেহার প্রকাশ করে না, ইশতেহার বলে না, যে হচ্ছে আওয়ামী লীগ যেরকম বলে যে হচ্ছে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করব, আমরা হচ্ছে ডেভেলপমেন্ট করব, এই টাইপের ব্যাপার স্যাপার গুলো থাকে না, যে হচ্ছে আমরা পদ্মা সেতু বানাবো, মেট্রো রেল বানাবো, এটাকে বলা হয় ইশতেহার। সো 1954 সালে যখন হচ্ছে 1954 সালে যখন তারা হচ্ছে নির্বাচনে যুক্তফ্রন্ট মানে নির্বাচন করে অংশগ্রহণ করে, তারা হচ্ছে 21টা তাদের দফা ছিল, ঠিক আছে? একটা বিষয় প্রশ্ন আসতে পারে যে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? এটা হচ্ছে নৌকা। নৌকা ছিল। নৌকা ছিল, এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন মোটামুটি 37 বিসিএস এ মনে এসেছিল যে 1954 সালে নির্বাচনের প্রতীক, যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? নৌকা, ঠিক আছে? এখন কতটা আসন? 237টা আসনের ভিতরে 223টা আসন জয়লাভ করে, ঠিক আছে? যদি বলে যে কতটি আসনের ভিতরে ধরে কতটি জয়লাভ করে, 237টার ভিতরে 223টা। আচ্ছা, আমি আপনাদের কেন বলতেছি আওয়ামী লীগ বেস করে, একটা বিষয় আপনাকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রেও বলেন বা আপনাদের ধরেন নার্সিং এর পরীক্ষার ক্ষেত্রেও বলেন, যারা উপর মহলে বা যারা টপ পজিশন হোল্ড করতেছে, এখন যারা কোশ্চেন বানাবে তারাই তো বানাবে, যারা হচ্ছে মোটামুটি অধ্যক্ষ বা যে প্রিন্সিপাল তারাই তো কোশ্চেন বানাবে। এখন তারা কি, তারা মোটামুটি এটা আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, যারা হচ্ছে উপর লেভেলে আছে তারা মোটামুটি হচ্ছে আওয়ামী লীগকে সাপোর্ট করে। সো আওয়ামী লীগকে বেস করে প্রশ্নগুলো হতে পারে, মানে অনেকগুলো পজিটিভ, এটা আপনাকে পজিটিভলি নিতে হবে, আপনার হচ্ছে জানার দরকার, আপনার চান্স পাওয়ার দরকার, কাকে কি পড়তে হচ্ছে এটা আসলে ফ্যাক্টর না। সো যারা উপর লেভেলে আছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কিন্তু দল আছে, সাদা দল, নীল দল। নীল দল বেসিক্যালি হচ্ছে আওয়ামী লীগ পন্থী, তার মানে কি ম্যাক্সিমাম প্রশ্নগুলো হচ্ছে যে আওয়ামী লীগের অ্যাচিভমেন্টকে বেস করে প্রশ্নগুলো হতে পারে, সেক্ষেত্রে আপনাদের নার্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেম তাই। তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগকে বেস করে যে বিষয়গুলো বা হচ্ছে স্বাধীনতাকে বেস করে, স্বাধীনতা আসলে দুইটা দলের কন্ট্রিবিউশন আছে, সেগুলো আপনাকে জানতে হবে। তার মানে কি 21 দফার ভিত্তিতে তারা নির্বাচন অংশগ্রহণ করে, প্রতীক ছিল নৌকা। 237টা আসনের ভিতরে পরীক্ষা হলে আসতে পারে যে কতটি আসন জয়লাভ করে যুক্তফ্রন্ট নির্বাচনে, 237টার ভিতরে 223টা। এগুলো আপনাদের কি ক্লিয়ার এই ব্যাপারটা, নাকি কনফিউজ আছেন বলেন? আচ্ছা, একটা প্রশ্ন যদি আসে যে বর্তমানে বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে, বর্তমানে বাংলাদেশের ভাবে চিন্তে প্রশ্ন করি, একটু অ্যান্সার দেন, ঠিক আছে? মুখ্যমন্ত্রী কে, চিন্তা করে প্রশ্ন মানে অ্যান্সারটা দিবেন। বর্তমানে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলছি, ভারতের কিন্তু বলি নাই, মমতা আবার বলে দেন না ভুল করে। বর্তমানে বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে কেউ পারবেন না? বর্তমানে বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে কেউ পারবেন বলতে? অর্থমন্ত্রী বলতে পারি, মুখ্যমন্ত্রী পারি না। কি? অর্থমন্ত্রী বলতে পারি, মুখ্যমন্ত্রী বলতে পারি না। অর্থমন্ত্রী তো আমি বলতে বলি নাই, চিন্তা করেন, সহজ কিন্তু। পারবে না? মুখ্য মানে কি সেটা বলেন, মুখ্য মানে কি কে জানেন? মুখ্য, প্রধান। মুখ্য মানে প্রধান, ঠিক আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী। এতক্ষণ ধরে এই ভাবতেছি যে কি বলবো না বলবো। বলে ফেলবেন, তো মানে ব্যাপারটা হচ্ছে আপনার যদি কোনো কিছু কনফিউজ থাকে অবশ্যই আপনাদের বলে ফেলবেন, না বললে তো হবে না। এখন না বললে আমি কিভাবে বুঝবো যে আপনি বলতে যাচ্ছেন? বাংলাদেশে বর্তমান প্রশ্ন কিন্তু আসতে পারে এভাবে, যদি টেকনিক্যালি প্রশ্ন করে বাংলাদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে, তাহলে কি শেখ হাসিনা প্রধানমন্ত্রী? তো প্রধানমন্ত্রী মানে হচ্ছে মুখ্যমন্ত্রী। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম 1954 সালে যে নির্বাচন হয়, তারপরে যারা জয়লাভ করে, এখানে হচ্ছে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়, 14 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রী পরিষদ গঠন হয়, ঠিক আছে?
যদি এই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন নির্বাচনে জয়লাভ করলো, তারা 52 সদস্য বিশিষ্ট 48, পরবর্তীতে অনেকে মারা যায়। জানি আপু আমাকে একটা ডি দিও, কথা আছে। আচ্ছা জিনিয়া আপু আমাকে একটা কল দিও। ও আচ্ছা ওকে ওকে। মন্ত্রী পরিষদ, আচ্ছা আচ্ছা আমি বলি, মন্ত্রী পরিষদের হচ্ছে সদস্য ছিল 14 সদস্য বিশিষ্ট। যখন একটা দেশের গভর্নমেন্ট হচ্ছে নির্বাচিত হয় বাই ইলেকশন, তারা একটা মন্ত্রী পরিষদ গঠিত করে। সেরকম হচ্ছে 1954 সালে মন্ত্রী পরিষদ গঠিত হয় 14 সদস্য বিশিষ্ট নিয়ে। এর মুখ্য মানে হচ্ছে মেইন মন্ত্রী ছিল একে ফজলুল হক। আর এখানে হচ্ছে বঙ্গবন্ধু ছিল ইয়াংগেস্ট মন্ত্রী। 1954 সালে বঙ্গবন্ধুর বয়স কত কেউ বলতে পারবেন? 1954 সালে বঙ্গবন্ধুর বয়স, 1954 সালে বঙ্গবন্ধুর বয়স কত চিন্তা করেন তো, কত হতে পারে? 34 বছর, মানে কি ইয়াংগেস্ট না? যে শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা ভাসানী, তারপরে হচ্ছে আরো যারা নেতাগুলো ছিল তারা তো অনেক প্রবীণ নেতা। 34 বছর বয়সে তাকে কি হয়, মন্ত্রী পরিষদ দেওয়া হয়। ইয়াংগেস্ট মন্ত্রী যদি বলা হয় যে হচ্ছে 1954 সালে সব থেকে ইয়াংগেস্ট মন্ত্রী কে ছিল, তাহলে কি হবে? শেখ মুজিবুর রহমান। ওনার যে মন্ত্রণালয়টা ছিল, এখন মন্ত্রী যখন আপনি নির্বাচিত হবেন তখন তো আপনাকে একটা মন্ত্রণালয় দিতে হবে। তার মন্ত্রণালয় ছিল বন, ত্রাণ, কৃষি ও পল্লী, মানে কৃষি রিলেটেড যেটা, সেটা আসলে আপনারা দিয়ে দিবেন, যেটা হচ্ছে বঙ্গবন্ধু। প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে ইয়াংগেস্ট মন্ত্রীকে আর মুখ্যমন্ত্রী কে ছিল, সেটা বাংলা কে ফজলুল হক। আচ্ছা এখন বলা যায় এটা যে মন্ত্রী পরিষদটা মেয়াদকাল ছিল 56 দিন, অনলি 56। এই সময় কারা নেতা ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, একে ফজলুল হক, হাজী দানেশ। তারা কি সব থেকে দার্জার নেতা না, মানে মোস্ট পাওয়ারফুল নেতা না ওই সময়? 52 বা 47-এর দিকে এরা নির্বাচিত করলো এবং নির্বাচিত হলো। তারপরও মন্ত্রী পরিষদের মেয়াদকাল অনলি 56 দিন। এটা 56 দিন তো থাকার কথা ছিল না, অনেক বেশি দিন থাকার কথা ছিল। তার মানে মন্ত্রী পরিষদটা ভেঙে গেল কি জন্য, কেউ বলতে পারবেন? আদমজীর জুট মিল, ঠিক আছে? আদমজীর জুট মিলে কি হয়? মুসলিম হিন্দু দাঙ্গা, মুসলিম হিন্দু দাঙ্গা হয়। আর হচ্ছে ঢাকা যে কেন্দ্রীয় কারাগার আছে, ওখানে কি হয়? কাশিমপুরে কারারক্ষীদের সাথে স্থানীয় মানুষের প্রচুর দাঙ্গা হয়। এই দুইটা দাঙ্গার কারণে কি হয়, এখানে হচ্ছে এটা ট্যাকেল দিতে পারে না বঙ্গবন্ধু, তারপরে ভাসানী, একে ফজলুল হক, কেউ এটা ট্যাকেল দিতে পারে না। দেশে একটা অরাজকতা অবস্থা ক্রিয়েট হয়ে যায়। এই সময় এরা হচ্ছে মন্ত্রী পরিষদের সদস্য ছিল, এরা এটা ট্যাকেল দিতে পারলো না। তার পরবর্তীতে কি হলো, এই মন্ত্রী পরিষদটা ভেঙে যায় এর কারণে, ঠিক আছে? সো যদি প্রশ্ন আসে যে 1954 সালের নির্বাচনের জয়লাভের পরেও কেন মন্ত্রী পরিষদ টিকে নেয়, তাহলে আপনারা বলবেন যে হচ্ছে দাঙ্গার কারণে, আর হচ্ছে মানে বেসিক্যালি হচ্ছে মুসলিম হিন্দু দাঙ্গার জন্য এই মন্ত্রী পরিষদটা ভেঙে যায়, ঠিক আছে? আর 1954 পরে যদি আসে মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট, সেটা হচ্ছে 1958 সালে ধরেন সামরিক আইন জারি হয়। সামরিক আইন তো আপনারা মোটামুটি বুঝেনি। তারপরে যে মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট, সেটা হচ্ছে 1966 সালে কি হয়? 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলনকে কি বলা হয় বলতে পারবেন কেউ? 6 দফা আন্দোলনকে কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ। মুক্তির সনদ। বাঙালির, লিখে নিন, আপনারা জানেন কিন্তু ভুলে যাচ্ছেন। বাঙালির মুক্তির সনদ। আচ্ছা 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয় কেউ বলতে পারবেন? ইংল্যান্ডের মেঘনা কাটার সাথে। আচ্ছা ম্যাগনা কার্টা কি সেটা আমাকে বলেন। ভুলে গেছি। ভুলে গেছেন? ম্যাগনা কার্টা, ওকে, ম্যাগনা কার্টা, ঠিক আছে। এটা ছিল বেসিক্যালি 1215 সালে কোন দেশে? হোয়াইট বোর্ডের লেখা কিছুই বোঝা যায় না। ইংল্যান্ড। কিছুই বোঝা যায় না। বোঝা যায় না, সব যা। আচ্ছা আমার একটা কল রিসিভ করতে হবে, একজনের একটু ব্লাড লাগবে তো, জাস্ট 1 মিনিট, ঠিক আছে? লাইট অফ করে দিলেই হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। কার থেকে একটা সাউন্ড হচ্ছে। ওনার দাদা না কে জানি মারা গেছে, উনি মনে হয় গ্রামে গেছে, আই এম নট শিওর। আমি তার নাম্বারটা পাঠাচ্ছি তোকে, ঠিক আছে? কেউ থাকে কি ঢাকা।
ওনার দাদু মারা গেছে মনে হয় সম্ভবত, উনি মনে হয় গ্রামের বাসায় গেছে। আমি দেখি তার নাম্বারটা তোকে আমি দিচ্ছি। আচ্ছা এক মিনিট জাস্ট। জিনিয়া কি তোমার থেকে মনে হয় সাউন্ড আসতেছে। আচ্ছা বোর্ড চিনতে দেখতে পাচ্ছেন নাকি বলবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, বোর্ড যদি দেখতে না পান তাহলে আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কি লিখছি 1966 সালে কি লিখছি 6 দফা আন্দোলন, এটাকে বাঙালির মুক্তি সনদ বলা হয়। এটা হচ্ছে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। ম্যাগনা কার্টা দেওয়া হয় 1215 সালে 15 জুন, ঠিক আছে? এখন ম্যাগনা কার্টা জিনিসটা কি কেউ বলতে পারবেন? একটা চুক্তি বা একটা সনদ বলা হয়। এটা অস্থাবর হ্যাঁ, সম্পত্তির উপর যে কর ধার্য করা হয় সেই চুক্তিটাই হলো ম্যাগনা কার্টা। আচ্ছা যদি পরীক্ষা আসে যে হচ্ছে ম্যাগনা কার্টা চুক্তি হচ্ছে বেসিক্যালি তো জনগণের সাথে একটা রাজার হচ্ছে চুক্তিটা ছিল, কোন রাজা নামটা বলতে পারবেন? রাজার নাম কি রাজা ছিল? দ্বিতীয় হেনরি। হেনরি নাকি রাজা জন? এটা ভালো করে দেখবেন, রাজা জন। আচ্ছা ওটাই। অনেকে ছিল, বাট হচ্ছে ফাইনালি রাজা জনের সাথে ইয়া করা হয় চুক্তিটা। মানে এই যে ম্যাগনা কার্টা চুক্তিটা, এটাকে মানে মুক্তি সনদ কেন বলা হয়? এটার কাহিনীটা কি কেউ বলতে পারবেন? মানে কানেক্টিভিটিটা কি? এই যে জনগণের কি হয়, ধরেন একটা দেশে যখন রাজতন্ত্র চলে, রাজা কি হয় বিভিন্নভাবে ক্ষমতা অ্যাক্সেস করে না, মানে জনগণকে বিভিন্নভাবে ডমিনেট করার চেষ্টা করে না। এই যে ডমিনেশনটা কমায় আনার জন্য জনগণের সাথে যে একটা সম্পর্ক স্থাপন করা, সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। কি বুঝতে পারছেন? তার মানে কি রাজা জনের সাথে ওই দেশের জনগণের যে ইয়াটা ছিল সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা চুক্তি। ওকে, কি বুঝতে পারছেন? আচ্ছা কে জানে মিউট করা নাই, কার একটু মিউট করবেন প্লিজ, মানে কথাই শোনা যাচ্ছে না, একজন ইয়া করা আছে। আচ্ছা 6 দফা প্রথম পেশ করা হয় কবে কেউ বলতে পারবেন? 6 দফা ভাই জিনিয়া নাকি মিউট করে নাই? হ্যাঁ জিনিয়া আচ্ছা এবার বলেন, এটা যেহেতু দেখতে পাচ্ছেন না আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? 6 দফা বেসিক্যালি 6 দফা ঘোষণা করা হয়, ঠিক আছে? ঘোষণা কবে বলতে পারবেন? 5 ফেব্রুয়ারি নাকি 6 ফেব্রুয়ারি এরকমই একটা হবে। 5 না তো 6 ফেব্রুয়ারিতে। 5 থেকে 6 দুইটার মাঝামাঝি। আরে ভাই এত প্রো লেভেলের। 5 ফেব্রুয়ারি আচ্ছা 1966 কি করা হয়? 6 দফা প্রথম পেশ করা হয়। ঘোষণা আচ্ছা, করা হয়, পেশ। ঘোষণা করা হয় বা যাই হোক, এটা উত্থাপন করে কে বলতে পারবেন? উত্থাপন করে কে? বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরে ভাই একই এসব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাই বলেন না কেন, শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? হুম প্রথম হচ্ছে পুস্তিকা রচিত হয়, প্রথম পুস্তিকা রচিত হয়, প্রথম পুস্তিকা রচিত হয় কবে? 21 ফেব্রুয়ারি 1966। পুস্তিকাটার নাম কি ছিল বলতে পারবেন? ভাইয়া ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমার লেখা তো আসলে অতটা সুন্দর না। 6 দফা আমাদের বাঁচার দাবি। তো আমরা কি জানলাম? 6 দফা ঘোষণা করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে। এটা বেসিক্যালি লাহোরে হয়। আর ঘোষণা করেন মানে উপস্থাপন করেন শেখ মুজিবুর রহমান। আর প্রথম পুস্তিকা রচিত হয় 21 ফেব্রুয়ারি 1966 সালে। আর এই পুস্তিকাটার নাম হচ্ছে 6 দফা আমাদের বাঁচার দাবি। এখন এই যে 6 দফা আমাদের বাঁচার দাবি, এটা হচ্ছে রাইটার ছিল দুইজন। এক নং রাইটার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব, মানে একজন হচ্ছে শেখ মুজিব, আর দুই নাম্বার যিনি ছিল ওনার নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ। বুঝতে পারছেন? এ পর্যন্ত কি লেখা হয়েছে? আমি বলে দিচ্ছি আরেকবার। ঘোষণা করা হয় 5 ফেব্রুয়ারি 1966। উপস্থাপন যেটা বলেন না কেন, উত্থাপন, এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান করেন। প্রথম পুস্তিকা রচিত হয় 21 ফেব্রুয়ারি 1966 সালে। আর 6 দফা আমাদের বাঁচার দাবি, এটা হচ্ছে পুস্তিকার নাম। আর লেখক হচ্ছে দুইজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ। এ পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা
আচ্ছা মিউট করা নাই কার? আচ্ছা এটা যে পুস্তিকাতে রচিত হলো, ধরেন এটা প্রথম কি হলো, পুস্তিকাতে রচিত হলো, এখন এটা তো ধরেন ভাইয়া এটা কি 23শে মার্চ? আচ্ছা আমি আপনাকে ওটা বলতেছি, এটা আমি কি বলছি, প্রথম বলছি যে হচ্ছে, আচ্ছা আমার একটা কল আসতেছে তো, একজনের ব্লাড লাগবে, জাস্ট 1 মিনিট। হ্যাঁ শুনুন ভাই, হ্যাঁ ব্লাড চাইছিল আপনার কাছে। আচ্ছা একটু দেখেন, মানে আর্জেন্ট তো, মানে প্রেগনেন্ট ব্যাপার। আচ্ছা এখন মানে বেবির ব্যাপার তো, বাচ্চার দেখেন একটু কি করা যায় আর কি। আমি একটা ক্লাসে আছি তো। আচ্ছা ওর সাথে একটু কথা বলেন একটু ওর সাথে কি ব্যাপার। আমি কালকে বলছিলাম, যে আগে রেডি রাখতে হবে। আচ্ছা আপনি একটু দেখেন, আমি একটা ক্লাসে আছি তো অনলাইনে। ঠিক আছে। আচ্ছা প্রথম হচ্ছে কি রচিত হয়, প্রথম রচিত হয় এটা 21শে ফেব্রুয়ারি, প্রকাশিত আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে ব্যাপারটা, আপনি একটু কনফিউশন থাকতে পারেন। প্রকাশিত হয়, আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? হ্যালো। জি জি আচ্ছা ভাইয়া। প্রকাশিত হয় 21শে মার্চ। আর এটা হচ্ছে আপনি যেটা বলতেছেন 23শে মার্চ, সেটা ঠিক আছে, 23শে মার্চ এটা হচ্ছে লাহোরে উত্থাপন করা হয়, পুনরায় উত্থাপন করা হয়, উত্থাপন করা হয় 23শে মার্চ। এটা হচ্ছে বঙ্গবন্ধু কি করলো, যে পুস্তিকাটা রচনা করলো 6 দফা আমাদের বাঁচার দাবি। এখানে কি করলো, যে পাকিস্তানের যে লাহোরে যে বিরোধী দলীয় যে সম্মেলনটা ছিল, ওখানে বিভিন্ন দল ছিল না, উনি চাচ্ছিল যে এই যে বাঙালি 6 দফা যে আমাদের বাঁচার দাবি, এটা যেন ওখানে উনি উপস্থাপন করতে পারে, তার জন্য এটা হচ্ছে 23শে মার্চ উপস্থাপন করা হয়। 1966 সালে কিন্তু ঘটনাটা ঘটে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা 6 দফা দিবস কবে, কেউ বলতে পারবেন? 6 দফা দিবস 7ই জুন। 7ই জুন। আচ্ছা 7ই জুন কেন 6 দফা দিবস, সেটা তো জানতে হবে। 7ই জুন হচ্ছে 6 দফা দিবস, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই, 6 দফা দিবস। কিন্তু 7ই জুন কেন 6 দফা দিবস? 7ই জুন এই দিন হচ্ছে 11 জন শহীদ হয়, ঠিক আছে, টোটাল 11 জন শহীদ হয়। প্রথম যিনি শহীদ হয়, প্রথম শহীদ, ওনার নাম হচ্ছে মনু মিয়া, মনু মিয়া। এই যে 7ই জুন কি হলো, যখন বঙ্গবন্ধু ফেব্রুয়ারি মাসে বা মার্চে যে ঘটনাটা ঘটলো, তখন হচ্ছে উনি কি বললো, যে পাকিস্তান গভর্নমেন্টকে বললো যে এটা হচ্ছে আমাদের বাঁচা দেবে, এটা আপনারা মেনে নেন। কিন্তু নর্মালি কি হয়, পাকিস্তান গভর্নমেন্ট এটা এত সহজে মেনে নেয় না। তখন কি হয়, বাঙালি যে ঢাকার আশেপাশে যে অঞ্চলগুলো ছিল, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই এলাকার মানুষগুলো কি করলো, তারা হচ্ছে ধরেন অসহযোগ একটা আন্দোলন ক্রিয়েট করলো, বা বিভিন্ন ভাবে একটা আন্দোলন ক্রিয়েট করার ফলে কি হয়, 7ই জুন হচ্ছে পুলিশ কি করে, জনগণের উপর গুলি করে। এই দিন হচ্ছে 11 জন শহীদ হয়, তার ভিতরে যিনি প্রথম শহীদ হয় ওনার নাম হচ্ছে মনু মিয়া। ওই জন্য ওই দিনটা থেকে এতজন মানুষ যে শহীদ হয়ে যায়, তার জন্য এটাকে 7ই জুনকে হচ্ছে 6 দফা দিবস হিসেবে পালিত হয়। ক্লিয়ার? কি বুঝতে পারছেন? কি ব্যাপারটা ক্লিয়ার তো, নাকি বুঝেন নাই? জি ভাইয়া জি ভাইয়া। ওকে। আচ্ছা 1966 পরে যে সিগনিফিক্যান্ট ইভেন্ট আসবে সেটা হচ্ছে 1968 সালে কি হয় বলতে পারবেন? ভাইয়া আমার একটু আগরতলা ষড়যন্ত্র মামলা। আচ্ছা কে জানি আরেকবার বলতেছিল, বুঝি নাই। আগরতলা ষড়যন্ত্র। আগরতলা ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। আচ্ছা এখানে টোটাল আসামি কতজন ছিল, কেউ বলতে পারবেন? 35 জন। অনেকে কিন্তু বলে, অনেকে বলে কিন্তু 35 জন। 35 জন। আচ্ছা প্রথম যে আসামি ছিল তার নাম কি? শেখ মুজিব। শেখ মুজিবুর রহমান। কেউ বলে শেখ মুজিব, কেউ বলে বঙ্গবন্ধু, কেউ বলে কি বঙ্গবন্ধুকে ছোট ভাই লাগে নাকি, উনি হচ্ছে, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে ভর্তি হন তাহলে আপনার বড় ভাই হবে যদি লতেও ভর্তি হন। প্রথম আসামি হচ্ছে শেখ মুজিব। আর 17 নং আসামি অনেক ইম্পর্টেন্ট, 17 নং, ওনার নাম হচ্ছে সার্জেন্ট জহুরুল হক। ঠিক আছে,
17 নং আসামি হচ্ছে সার্জেন্ট জহুরুল হক। কি বুঝতে পারছেন? এটা কিন্তু মনে রাখতে হবে, না কিন্তু হবে না। তো ডিটেইলস না আচ্ছা, যে মামলাটা যে করা হয়, এটা দায়ের করা হয় কবে? 3 জানুয়ারি, এটা কি জানেন? 3 জানুয়ারি 1968 সালে দায়ের করা হয়। দায়ের করা হয় মামলাটা। এগুলো কিন্তু আসে পরীক্ষা হলে অনেক সময়। 3 মানে হচ্ছে জানুয়ারি 1968। আচ্ছা, এই যে মামলাটা যে দায়ের করা হলো, এত কিছু হলো, মানে মেইন কি মামলাটার নাম কি ছিল? এটা তো জানতে হবে। রাষ্ট্রপতি নাম শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান, বা হচ্ছে বঙ্গবন্ধু বনাম শেখ মুজিবুর রহমান, অনেকে লিখে, মানে বেসিক্যালি আপনি যেটা বলছেন এটাই, রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন আপনার 68, মানে আগরতলার ষড়যন্ত্র মামলার মেইন ঘটনা। 68 পরে যে ঘটনাটা ঘটে, এটা কি বলেন তো? সার্জেন্ট জহুরুল হক 17 নং আসামি কেন ইম্পর্টেন্ট বলছিলাম? ওনাকে জেলখানায় হত্যা করা হয়, জেলের ভিতরে ফুল হত্যা করা হয়। এখন ধরেন কোনো কারণে একটা মানুষ যদি জেলখানায় মানে হত্যা করা হয় বা মারা যায়, তার যে হচ্ছে বিষয়টা, মানে এই বিষয়টা মানে চাপটা ফুল গভর্নমেন্টের উপরে যায়। রিসেন্টলি একটা ঘটনা আপনারা দেখছেন যে হচ্ছে একজন লেখক ডিজিটাল অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা মামলায় তাকে করা হয়। সে হচ্ছে সে নর্মালি মারা যেতে পারে বা এর পেছনে কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে, কিন্তু এই বিষয়টা কি টোটালি গভর্নমেন্টের উপর মানে দায় হয়ে আসে, এরকম ব্যাপারটা। সো সার্জেন্ট জহুরুল হক উনি হচ্ছে ইয়াতে মারা গেছিল জেলখানায়, তার জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছেন? আচ্ছা, 1969 সালে কি হয়? 1969 সালে গণঅভ্যুত্থান। গণ অভ্যুত্থান, ঠিক আছে। আচ্ছা, গণ অভ্যুত্থান বেসিক্যালি কেন হয়, মানে কার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়? গণ অভ্যুত্থানটা কাদের বিরুদ্ধে? এটা একটা ছাত্র সংগ্রাম ছিল। হ্যাঁ, ছাত্র সংগ্রাম ছিল, বা যা হোক যে কোনো সংগ্রামই থাকুক না কেন। ধরেন আমাদের দেশে একটা রিসেন্টলি কয়েক বছর আগে আমরা একটা মুভমেন্ট দেখছিলাম, স্টুডেন্ট সেফটি রোড মুভমেন্ট। এর কার বিরুদ্ধে ছিল? আইয়ুব খানের বিরুদ্ধে ছিল মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আইয়ুব খানের বিরুদ্ধে ছিল। উনি হচ্ছে ওই সময় সামরিক প্রধান ছিল, বা সামরিক শাসন। আইয়ুব খানের বিরুদ্ধে ছিল। বেসিক্যালি এটা হচ্ছে 1969 গণ অভ্যুত্থানের কয়েকটা ঘটনা ঘটে। আসাদ নামে একজন মারা যায়, নাম শুনছেন? জি স্যার। কবে মারা যায়? 1969 সালে 20 জানুয়ারি। 20 জানুয়ারি। 20 জানুয়ারি। 20 জানুয়ারি কি দিবস পালন করা হয়? আসাদ দিবস পালন করা হয় আসাদ না? দিবস। আসাদ জি স্যার। দিবস, জি। কারণ আসাদ দিবস আপনি জানেন, আমিও জানি যে আসাদ দিবস পালন করা হয়, কিন্তু এই যে আসাদ যে মারা গেল, আচ্ছা আসাদ গেট এখন হচ্ছে, এটা আসাদ গেট নাম, কিন্তু আসাদ গেটের পূর্ব নাম কি ছিল কেউ বলতে পারবেন? আইয়ুব গেট। আইয়ুব গেট। এগুলো কিন্তু পরীক্ষাটা আসে। ওই সময় ওটার নাম ছিল আইয়ুব গেট। আইয়ুব গেট পরিবর্তিত করে কি করা হয়? তাজউদ্দিন আসাদ গেট। আসাদ গেট করা হয়। কে করে এটা বলেন তো? তোফায়েল আহমেদ তৎকালীন ছাত্র নেতা ছিল। উনি কি করছিল? এই যে শহীদ আসাদের ডেড বডিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসাদ গেট পর্যন্ত নিয়ে আসে। জাস্ট আপনি চিন্তা করতে পারবেন না, আন্দোলন, একটা দেশে একটা আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে একবারে ডেড বডিকে কাঁধে নিয়ে আসে। এরকম কি কখনো দেখছেন আপনি? আপনার মানে জন্মের পর কি? আমি তো দেখি না, আপনার থেকে আগে মনে করেন পৃথিবীতে আসছে, তাও দেখিনি, মানে বাংলাদেশে এরকম হয় নাই। সো তার মানে কত করোনা আন্দোলন ছিল। উনি হচ্ছে তখন ডাকসুর ভিসি ছিল, মানে ভিপি ছিল। আর এখনকার ডাকসুর ভিপিদের নামে তো অনেক কিছু শোনা যায়। বুঝতে হবে কিন্তু ব্যাপারগুলো। 20 জানুয়ারি। আচ্ছা, এখন বঙ্গবন্ধুকে যখন ইয়াতে করা হলো, তাকে তো মুক্তি দেওয়া হয়। কবে মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধুকে জেলখানা থেকে? কে বলতে পারবেন? 22 ফেব্রুয়ারি তাকে মুক্তি দেওয়া হয় 1969 সালে। তাকে 23 ফেব্রুয়ারি কি উপাধি দেওয়া হয়? এখানে পরীক্ষা আসে যে হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে জেলখানা থেকে মুক্তি পায়। বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। হ্যাঁ, বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। কে উপাধিটা দেন? তৎকালীন ডাকসু ভিসি বললাম না, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ। পরীক্ষায় আসলে এই কোটেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। মুক্তি পায় হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969, আর 23 ফেব্রুয়ারি তাকে হচ্ছে মুক্তি দেওয়া, মানে 23 ফেব্রুয়ারিতে জনগণের উপস্থিতিতে তাকে কি হয়? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। উপাধিটা দেন তৎকালীন ডাকসু ভিসি তোফায়েল আহমেদ। এটা হচ্ছে 1900 মোটামুটি 52 থেকে 71 পর্যন্ত, ঠিক আছে।
আচ্ছা, আজারবাইজান এন্ড আর্মেনিয়া ইস্যু নামে একটা ইস্যু আছে, বর্তমান সময়ে ওয়ার্ল্ডে সবথেকে আলোচিত, এটা কি জানেন? কে বলতে পারবেন আজারবাইজান আর্মেনিয়া ইস্যু সম্পর্কে? আচ্ছা, রুশ বিপ্লব সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? রুশ বিপ্লব? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, কারণ এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের এখানে আজকে টপিক ছিল বিভিন্ন ধরনের বিপ্লব, সো আমি আজারবাইজান আর্মেনিয়া ইস্যু দেখাবো, সাথে সাথে ওই যে বিপ্লব যা যা আছে সেটা ওখানে কানেক্ট করে দিব। আচ্ছা, কোল্ড ওয়ার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ, যেটাকে স্নায়ু যুদ্ধ বলা হয়। ধরেন আপনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে এগুলো মানুষজন নর্মালি জানে, কিন্তু যে কোল্ড ওয়ার বা এইগুলো বিষয় সম্পর্কে তেমন জানে না। আচ্ছা, এই খাতায় একটু এই টপিকটা লিখে নেন, ঠিক আছে, কষ্ট করে। আর্মেনিয়া আজারবাইজান ইস্যু। আপনারা কি ক্লাস করতে করতে গানও গান নাকি? গান আসতেছে কানের মধ্যে? ভাইরে ভাই, এত সুখী মানুষ। আচ্ছা, আজারবাইজান এন্ড আর্মেনিয়া ইস্যু, ঠিক আছে। যদি বলা হয় 2020 সালের সব থেকে মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট কি, তাহলে কি আজারবাইজান এন্ড আর্মেনিয়া ইস্যু। তারপরে যদি বলা হয় তারপরে কি কি ইস্যু আসবে, তারপরে ধরুন আপনার যুক্তরাষ্ট্র ইলেকশন আসবে, দেন হচ্ছে কোভিড-19, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো সাম্প্রতিক থেকে প্রশ্ন আসতে পারে, এখানে কি শুধু সাম্প্রতিক না, এর সাথে সাথে হচ্ছে রুশ বিপ্লব কানেক্টেড, যেটা আমি এখানে দেখাই দেবো, ঠিক আছে। আজারবাইজান এন্ড আর্মেনিয়া ইস্যু জানার জন্য আপনাকে তার আগে জানতে হবে 1828 সালে একটা ঘটনা ঘটে। কার্ল মার্কসের নাম কেউ জানেন? কার্ল মার্কস, কেউ শুনছেন নাম? শুনতেছি কিন্তু জানি না। আচ্ছা, শুনলেও হবে, সমস্যা নেই। কার্ল মার্কস আধুনিক সমাজতন্ত্রের জনক বলা হয় তাকে, আধুনিক সমাজতন্ত্রের জনক। লিখে নেন, আসতে পারে কিন্তু পরীক্ষায়। কার্ল মার্কস কি বলে? কার্ল মার্কস একটা কনসেপ্ট দিয়েছে যে হচ্ছে পৃথিবীতে যে কোনো কিছুই উৎপাদন হোক না কেন, ধরেন আজকে যদি একটা জায়গা থেকে, ধরেন একটা ডেইরি ফার্ম, মানে একটা ডেইরি মিল্ক বা হচ্ছে ফার্ম থেকে কি হয়, ধরেন হচ্ছে মিল্ক বা হচ্ছে দুধ প্রোডাকশন করা হচ্ছে, এর ম্যাক্সিমাম যে ক্রেডিটটা সেটা কার ক্ষেত্রে যায়, সে বলা হচ্ছে শ্রমিকের ক্ষেত্রে যায়। মানে হচ্ছে কি, উৎপাদনের মেইন যে ক্রেডিটটা সেটা হচ্ছে উৎপাদনের মেইন ক্রেডিট যায় হচ্ছে শ্রমিকের কাছে, শ্রমিক হচ্ছে মেইন। আচ্ছা, ধরেন আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছেন, অনেকের বাবা মা কৃষক হতে পারে, তাহলে তো অবশ্যই প্রাউড ফিল করা উচিত। ধরেন অনেকের বাবা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াটএভার মে বি দ্য থিং। আপনার বাসায় আজকে ধরেন ইফতারির পরে সেহরিতে যে রান্নাটা হবে, ধরেন নর্মালি তো ভাতই রান্না হয় বা রুটি হয়, এই যে চাল বা ডাল বা রুটি, এটা উৎপাদন করছে কে? কোনো না কোনো একজন প্রান্তিক কৃষক, তারপরে এটা প্রোডাকশন করছে হচ্ছে ধরেন কোনো একটা রাইস মিলে বা যে কোনো জায়গায়। তার মানে উৎপাদনের মেইন যে হাতিয়ার বা মেইন যে পার্টটা, সেটা হচ্ছে কি, শ্রমিক করে। ইনি এই বিষয়টা বলার চেষ্টা করছে, আর উনি এটা বিষয় বলছে যে হচ্ছে যেহেতু ভাই উৎপাদন শ্রমিক করলো, কৃষক করলো, তাহলে কৃষকই তো বেশি পাওয়া উচিত ক্রেডিটটা, কিন্তু এটা কিন্তু হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি, তারা হচ্ছে ডমিনেটেড শিকার হয়। আপনি দেখেন বাংলাদেশে যারা হচ্ছে উৎপাদন এর সাথে সরাসরি জড়িত, তারা কি সব থেকে সুখী আছেন? না। যারা হচ্ছে আমলা বা হচ্ছে ভালো চাকরি করতেছে, তারাই বেশি রেসপেক্টেড। সো কার্ল মার্কস একটা বিষয় বলছে যে উৎপাদনের যে মেইন পার্টটা বা যে মেইন ক্রেডিটটা যায়, সেটা হচ্ছে শ্রমিকের উপর। উনি আর দুইটা জিনিস দেখানোর চেষ্টা করছেন, আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি। উনি দুইটা বিষয় বলছে, ঠিক আছে। একটা হচ্ছে ধরেন আপনার থাকে না যে বর্জুয়া শ্রেণী। বর্জুয়া হচ্ছে কারা? বর্জুয়া হচ্ছে বেসিক্যালি হচ্ছে রিচ, যারা হচ্ছে রিচ টাইপের। আর একটা হচ্ছে প্রলেটেরিয়ান, যারা হচ্ছে ওয়ার্কিং শ্রেণী, যারা হচ্ছে শ্রমিক, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবেন, বর্জুয়া মানে হচ্ছে কি যারা বড়লোক, আর প্রলেটেরিয়ান মানে হচ্ছে কি তারা হচ্ছে ওয়ার্কিং শ্রেণী, তারা বিভিন্ন ক্ষেত্রে ডমিনেট হয়, ঠিক আছে। তার দুইটা বিখ্যাত বই আছে, এই দুইটা লিখে নেন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তার দুইটা বিখ্যাত বই, কার্ল মার্কসের বিখ্যাত দুটি বই, একটা হচ্ছে দাস ক্যাপিটাল, আরেকটা হচ্ছে দা ম্যানিফেস্টো।
তার দুইটা ফেমাস বই হচ্ছে, একটা হচ্ছে দাস ক্যাপিটাল আর একটা হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। ঠিক আছে, এই দুইটা নাম অবশ্যই মনে রাখতে হবে। কি লিখছেন এই পর্যন্ত? কি কথা শোনা যায়? লেখা হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, এই দুইটা বইয়ের নাম কি লিখছেন সবাই? দাস জি ক্যাপিটাল ভাইয়া, এন্ড জি দ্য ভাইয়া। কমিউনিস্ট ম্যানিফেস্টো। আচ্ছা, না বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, 1898 সালে রাশিয়ায় একটা ঘটনা ঘটে। 1898 সোশ্যাল ডেমোক্রেট পার্টি। আচ্ছা, রাশিয়ার রাজাদের যে জার বলা হয়, এটা কি আপনারা জানেন? স্যার স্যার একটু বড় করে লেখেন, কিচ্ছু দেখা যায় না। ও আচ্ছা, বড় করে লিখতে হবে। লিখুন। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে, 1898 সালে। ঠিক আছে, রাশিয়ার রাজাদের কি বলা হয়? জার বলা হয়। জার হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, এটা কিন্তু মনে রাখতে হবে। একটা হচ্ছে ছিল কি, একটা কমিউনিটি, একটা পার্ট ছিল, তারা হচ্ছে কি হিসেবে বিশ্বাসী করতো? তারা বিশ্বাস করতো হচ্ছে সমাজতন্ত্রে, সমাজতন্ত্র। আর একটা পার্ট বিশ্বাস করতো হচ্ছে পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্র, পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্র। এ পর্যন্ত কি লেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে। একটা হচ্ছে সমাজতন্ত্র আর একটা হচ্ছে পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্র। এরা হচ্ছে কি, এদেরকে কি বলা হয়? বলশেভিক পার্টি। আর একটাকে বলা হয় ম্যানসেভিক পার্টি। বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে। এটা প্রধান ছিল লেনিন। লেনিনের ভাইয়া নাম লিখে শুনছি। বোঝা যায় না, ভাইয়া লেখা বোঝা যায় না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এখানে এইভাবে লিখবেন যে 1898 সালে সোশ্যাল ডেমোক্রেট পার্টি দিয়ে হচ্ছে দুইটা তীর চিহ্ন নিয়ে আসবেন, এই সাইডে একটা, এই সাইডে একটা। এই সাইডে কি হচ্ছে? সমাজতন্ত্র। এরা বিশ্বাস করতে কি সমাজতন্ত্র, আর এদেরকে বলা হয় বলশেভিক। এরা হচ্ছে লেনিন, এদের প্রধান হচ্ছে লেনিন। আর এই সাইডে কি? পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্র। এরা হচ্ছে দুইটা কনসেপ্টে বিশ্বাস করতো। এখানে হচ্ছে ম্যানসেভিক, আর এদেরটা হচ্ছে ক্যারোলস্কি, যে হচ্ছে প্রধান ছিল, ক্যারোলস্কি। কি বুঝতে পারছেন? বোর্ড যে কিভাবে ইনশাআল্লাহ এইভাবে করা। তো আমি বলে দিচ্ছি, 1898 সালে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি রাশিয়ার, তারা হচ্ছে কি দুইটা পার্টি বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে সমাজতন্ত্র বিশ্বাসী, একটা হচ্ছে পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্র। আর সমাজতন্ত্রে যারা বিশ্বাসী তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বলশেভিক পার্টি, এদের প্রধান হচ্ছে লেনিন। আর যারা হচ্ছে পুঁজিবাদ প্লাস সমাজতন্ত্রের বিশ্বাসী তাদেরকে বলা হয় ম্যানসেভিক পার্টি, এদের প্রধান হচ্ছে ক্যারেনস্কি। ঠিক আছে, বুঝতে পারছেন? উনিশশো 5 সালে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে স্টেট ডুমা। এটা হচ্ছে স্টেট ডুমা, এটা হচ্ছে রাশিয়ার হচ্ছে আইনসভা। পরীক্ষা হলে আসতে পারে যে রাশিয়ার আইনসভার নাম কি, তাহলে কি লিখবেন? স্টেট ডুমা। বুঝতে পারছেন? এ পর্যন্ত কি লিখছেন? স্টেট ডুমা পর্যন্ত? সবাই কি ঘুমায় পড়ছে নাকি? না, লিখছি, পরে বলেন। পারছেন? আচ্ছা, কে কে প্রেজেন্ট আছেন একটু টেক্সট করেন তো গ্রুপে। আমি তো বুঝতেছি না যে আসেন কিনা নাকি ভাগছেন।
যারা যারা আছেন ক্লাসটা করতেছেন তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন, ঠিক আছে? আকাশ আছে, ও না অর্পিতা বিশ্বাস, ওকে, দুইজন শুধু, বাকিরা? জি ভাইয়া, আছি ভাইয়া। আছেন কিন্তু আপনারা কি ঘুমায় ঘুমায় আছেন নাকি রোজা ধরছে, কোনটা? আচ্ছা আমি একবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ করে শুনবেন, নাহলে কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তার মানে প্রথম হচ্ছে 1818 সালে কি হয়, কার্ল মার্কসে জন্মগ্রহণ করে, আর উনি হচ্ছে আধুনিক সমাজতন্ত্রের জনক, ঠিক আছে? উনি একটা বিষয় বিশ্বাস করতো যে হচ্ছে কোনো কিছু উৎপাদনে বেসিক যে ধারণাটা বা বেসিক যে পার্টটা সেটা হচ্ছে শ্রমিক হচ্ছে মেইন, ঠিক আছে? বর্জুয়া শ্রেণী ছিল, তারা হচ্ছে রিচ, আর হচ্ছে পলিটেরিয়ান যারা হচ্ছে ডোমিনেটেড বা হচ্ছে ওয়ার্কার শ্রেণী। ওনার দুইটা বিখ্যাত বই ছিল, একটা নাম হচ্ছে দাস ক্যাপিটাল আর একটা হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। আচ্ছা বইয়ের নামগুলো লিখেন তো ইনবক্সে, দেখি পারেন কিনা, দুইটাই লিখেন ইনবক্সে, বই দুটার নাম লিখেন। এখনো কেউ নাম লিখতে পারেন নাই? আচ্ছা লেখা লাগবে না, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা 1914 সালে কি হয় পৃথিবীর ইতিহাসে? ডাস ক্যাপিটাল, দ্য কমিউনিস্ট, বানান ঠিক কথা দেখেন, কমিউনিস্ট বানান কারো হয় নাই। কমিউনিস্ট, কমিউনিস্ট ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো বানান ঠিক আছে বিশ্বাস, কিন্তু কমিউনিস্ট বানানটা একটু দেখে নেবেন গুগল থেকে যদি ভুল লিখেন। আচ্ছা 1914 সালে কি হয় বলতে পারবেন? 1914 সালে পৃথিবীর ইতিহাসে সব থেকে একটা ভালো একটা মানে কি বলবো, ভালো বা খারাপ, কারো কাছে ভালো কারো কাছে খারাপ, কি হয় 1914 সালে, কেউ বলেন তো? ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় না? জি ভাইয়া। এই সময় হচ্ছে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। তার মানে কি 1914 সালে কি হলো, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু হলো, রাশিয়াতে যোগ দিল মিত্র শক্তি হিসেবে, মিত্র শক্তি, মিত্র শক্তি। এই সময় রাশিয়ার যে প্রধান ছিল তার নাম হচ্ছে দ্বিতীয় নিকোলাস, তৃতীয় নিকোলাস। আচ্ছা যারা হচ্ছে দ্বিতীয় নিকোলাস বা হচ্ছে রাজা, তাদেরকে তাদের যে প্রতিনিধিটা তাদেরকে কি বলা হতো, ঈশ্বরের প্রতিনিধি বলা হতো। ওই টাইমে একটা এমন ভাবে বিশ্বাস ছিল যারা হচ্ছে রাজা তারাই সবকিছু, এবং তাদের যে প্রতিনিধি তারা কি ছিল, তারা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। আর ঈশ্বরের প্রতিনিধি মানে কি, ঈশ্বরের প্রতিনিধি কখনো ভুল করতে পারে না, ওই টাইপের ওই সময়টাতে মানুষকে এভাবে বোঝানো হইতো, ঠিক আছে? তারপর 1914 পরে কি হয়, 1917 সালে একটা ঘটনা ঘটে। রাশিয়া কি করে 1917 সালে, ওই সময় তো রাশিয়া ছিল না, ওই সময় ধরেন আপনার সোভিয়েত ইউনিয়ন ছিল। 1917 সালে কি হয় বলেন তো, ওয়ার্ল্ড ওয়ার ত্যাগ করে তারা। ওয়ার্ল্ড ওয়ার প্রথমে যোগদান করলো 1914 সালে, পরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ত্যাগ, ওয়ার্ল্ড ওয়ার ত্যাগ করলো। কেন ওয়ার্ল্ড ওয়ার ত্যাগ করলো বলেন তো, কে বলতে পারবেন? এখন তাদের ইকোনমিক অবস্থা ভালো না, যুদ্ধ করে কি লাভ, যুদ্ধ করে তো কিছু পাবে না। এখন আপনি যদি কোনো কিছু ধরেন, আমি একটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, কোনো কারণে একটা ছেলে আর একটা মেয়েকে পছন্দ করে, বাবা মাও রাজি, নো প্রবলেম, কিন্তু ছেলে যদি দেখে যে ইকোনমিক অবস্থা ভালো না, ছেলে কিছু করে, তার সাথে কি বিয়ে দিবে? নর্মালি দিবে না। একটা ইসলামিক যদি বলা হয়, ইসলামে বলা হচ্ছে যে আপনাকে সলভেন্ট হইতে হবে, মানে হচ্ছে আপনাকে ভরণ পোষণে তো একজনকে করতে হবে, তাই না? সেটা যদি না হয় তাহলে তো হবে না, লাভ নেই। এরকম হচ্ছে এরা বিশ্বযুদ্ধে জয়লাভ করলো, কিন্তু কি লাভ হলো, মানে যুদ্ধে জয়েন করে তো কোনো লাভ নেই, এদের তো ওইভাবে ইকোনমিক অবস্থা ভালো ছিল না। এখন যুদ্ধ মানে কি, যুদ্ধ মানে কি শুধুই যুদ্ধ? যুদ্ধ মানে যুদ্ধের পিছনে ইকোনমি অবশ্যই জড়িত, ঠিক আছে? দ্বিতীয় নিকোলাস কি করলো, এই যে মাইনাস হয়ে গেল দ্বিতীয় নিকোলাস, ওই সময় রাজা উনি ছিল না দ্বিতীয় নিকোলাস, উনি কি ক্ষমতা থেকে চলে গেল, তৃতীয় নিকোলাস হচ্ছে মাইনাস, আর প্লাস হলো কি লেনিন, লেনিন ক্ষমতায় চলে আসলো। লেনিন কোন দলের অধিকারী ছিল মনে আছে, কোন দলের পার্টি বলছিলাম লেনিন?
সমাজতন্ত্র। সমাজতন্ত্র। এই বিপ্লবটা বেসিক্যালি হয় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, ঠিক আছে, রুশ বিপ্লবটা। এই জন্য এটাকে কি বলা হয়, অক্টোবর বিপ্লব বলা হয়। কি বুঝতে পারছেন? বা হচ্ছে উনি যে দলের পার্টি, কোন দলের পার্টি ছিল, লেনিন। লেনিন তো কি ছিল, বলসেভিক না, বলসেভিক, বলসেভিক বিপ্লব, বা এটাকে বলসেভিক বিপ্লবও বলা হয়। আর এই বিপ্লবটার ডিউরেশন ছিল 10 দিন, 10 দিন। এই জন্য অক্টোবর বিপ্লবকে কি বলা হয়, 10 দিনের বিপ্লব বলা হয়। এভাবে বিষয়গুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে বলসেভিক বিপ্লব বলা হয়, অক্টোবর বিপ্লব বলা হয়, আর হচ্ছে 10 দিনের বিপ্লব বলা হয়। কি ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে কি হয়েছে, 1914 সালে যখন তারা হচ্ছে যুদ্ধে যোগদান করলো হচ্ছে দ্বিতীয় নিকোলাস, ওই সময় যে রাজা ছিল তার নেতৃত্বে। এখন ওই সময় ইকোনমিক অবস্থা খুব খারাপ। ইকোনমিক অবস্থা যখন তাদের আরো খারাপ হয়ে যাচ্ছে, কারণ যুদ্ধ যদি রান করতে হয় তার জন্য তো ইকোনমিকের ভাবে ডোমিনেশন বা যে ডোনেট করতে হতে হবে, টাকা ছাড়া তারা অস্ত্র কিনতে পারবে না। তখন দ্বিতীয় নিকোলাস দেখলো কি যে আমাদের যুদ্ধে যায় কোনো লাভ নেই, টাকা নেই। তখন তারা কি করলো, 1914 3 বছর যুদ্ধের পর 1917 সালে তারা কি করলো, ওয়ার্ল্ড ওয়ার 1 ত্যাগ করলো। ত্যাগ করার পরে কি হচ্ছে, রুশ বিপ্লব সূচনা হয়ে গেল। ক্ষমতায় যে দ্বিতীয় নিকোলাস ছিল তাকে ক্ষমতায় হাঁটায় মাইনাস করে ক্ষমতায় আসলো লেনিন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। এটা বেসিক্যালি শুরু হয় এপ্রিল থেকে, এপ্রিল মাসে, এটা অক্টোবরে সাধিত হয়, মানে অক্টোবরে ফাইনালি এটা অ্যাচিভ হয়। এই জন্য এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়। লেনিন যে দলের ক্ষমতায় ছিল, মানে যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিল, সেটা হচ্ছে বলসেভিক বিপ্লব। এই জন্য এটাকে বলসেভিক বিপ্লব বলা হয়। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় বিপ্লবটা, 10 দিনে। এই জন্য এটাকে বলা হয় 10 দিনের বিপ্লব। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন, রুশ বিপ্লব। আচ্ছা, খাতায় একটা চিত্র আর্ট করিয়েন, যদি আপনাদের স্পেস থাকে। আমি দেখানোর চেষ্টা করতেছি, জানি না এখানে কিভাবে আসবে, দেখানোর চেষ্টা করি। তাও আগে একটা চৌবাচ্চা আর্ট করিয়েন, 4 কোণ আকৃতির। আচ্ছা, এই যে স্কোয়ারটা আর্ট করলাম, এটা কি আপনাদের চিত্রে শো করায়, মানে আপনাদের খাতায় দেখা যায় এই স্কোয়ারটা? হ্যাঁ যায়। হ্যাঁ, সব জি দেখা ভাইয়া। যাবে না। একটু না, আরো দেখা যাচ্ছে। ঠিক আছে। এখন একটা সাইড কাটা যাচ্ছে মনে হয় না। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। নাও ক্লিয়ার? এবার তো আগেই তো ক্লিয়ার মনে ভালো হয়। দেখা গেছিল। আগে ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, এখনো দেখা যায়। এটা তো আগেই তো ভালো থাকে, মানুষ বলে না যে পুরানা চাল ভাতে পারে, এটাই বাস্তবতা। হুম। তাহলে প্রাক্তমের পেজ এত বেশি চলে কেন, চলবে বলেন? ফুল খালি শেয়ারের শেয়ার, আগেরটাই ভালো ছিল। আচ্ছা, যাই হোক, খাতার ভিতরে এরকম একটা চিত্র আর্ট করে রাখবেন। এখানে আমি কয়েকটা দেশ একবার আর্ট করে দেখাবো আপনাদের, ঠিক আছে, জাস্ট ছোট্ট করে। এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে জর্জিয়া, এটা হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, এটা হচ্ছে তুরস্ক, ইরাক। কি এটুকু কি দেখা যায়? দেখা যায়, লেখাগুলো বোঝা যায়। লেখাগুলো বোঝা যায় না? আচ্ছা, তাহলে আমি চেষ্টা করতেছি লেখাগুলো বোঝানোর। এবার কি দেখা যায়? ইরান দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে জর্জিয়া, এই পাশে হচ্ছে আর্মেনিয়া, এটা হচ্ছে আজারবাইজান, ইরান, তুরস্ক। আর হুম। এখানে হচ্ছে কাস্পিয়ান হ্রদ, এটা হচ্ছে কাস্পিয়ান হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ।
আর এই যে স্টার চিহ্নটা আট করছে না, এটা হচ্ছে নাগার্নো কারাবাখ অঞ্চল। এটা নিয়ে বেসিক্যালি জ্ঞান যাবে যে এই পার্টটা, যেটা এই যে পার্টটা আছে, এটা হচ্ছে নাগার্নো কারাবাখ অঞ্চল। নাগার্নো কারাবাখ। আচ্ছা, একটা বিষয় আপনাকে মানে বুঝতে হবে, এই যে আজারবাইজান, এরা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই মুসলিম। ইরান, এরা কি মুসলিম না? এই জায়গায় হচ্ছে সমুদ্র। এই যে আর্মেনিয়া, এদের হচ্ছে ম্যাক্সিমাম যে ধর্মাবলম্বী মানুষ তারা হচ্ছে খ্রিস্টান। আর এই যে রাশিয়ার যে ম্যাক্সিমাম মানুষ এরা কিন্তু খ্রিস্টান। এবার ধরেন আর্মেনিয়া এন্ড রাশিয়ার হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে খ্রিস্টান, ঠিক আছে? আজারবাইজান আর ইরানের ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে মুসলিম। তুরস্করা হচ্ছে স্যার লাস্টে মুসলমান। দুইটা কি লিখছেন? কিচ্ছু বোঝা যায় না স্যার, লাস্টে দুইটা কি লিখছেন? এই দুটা ওইটা ওইদিকে লাস্টে ডান দিকে স্যার। আপনার ডান আর আমার ডান কি সেম? আচ্ছা, আমি প্রথম থেকে বলে দিচ্ছি। এটা হচ্ছে জর্জিয়া, ঠিক আছে? এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে আর্মেনিয়া, এটা হচ্ছে আজারবাইজান। এই পাশে হচ্ছে কাস্পিয়ান হ্রদ, এটা হচ্ছে নাগার্নো কারাবাখ অঞ্চল, এই অঞ্চলটা। আর এটা হচ্ছে তুরস্ক, এটা হচ্ছে ইরান। এই তো কি ক্লিয়ার? নাগারণ, তারপরে কি লিখছেন বুঝি না, কিচ্ছু বোঝা যায় না। নাগার্নো কারাবাখ, নাগার্নো কারাবাখ এটা একটা অঞ্চল। এই যে স্টার চিহ্ন দিয়ে দিয়ে গেছি না, এই অঞ্চলটাকে হচ্ছে নাগার্নো কারাবাখ। এই অঞ্চলটা নিয়ে বেসিক্যালি জ্ঞান জানতে হচ্ছে, নাগার্নো কারাবাখ। কি বুঝতে পারছেন? জি স্যার। এই যে নাগার্নো কারাবাখ অঞ্চলটা আছে, এটা হচ্ছে আয়তন মোটামুটি 4400 স্কয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। এখন সমস্যাটা কোথায় জানেন? এই যে আজারবাইজান, এরা হচ্ছে কি মোটামুটি পাওয়ারফুল কান্ট্রি। এরা ধরেন মুসলিম, এরা কিন্তু প্রচুর পাওয়ারফুল। এরা হচ্ছে তেল গ্যাসে একবারে পরিপূর্ণ। আর এখানকার যে আর্মেনিয়া, এরা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। কিন্তু এই যে নাগার্নো কারাবাখ অঞ্চলটা যে আছে, এটা দেশ মুসলিম হতে পারে, এখানকার যে মানুষগুলা তারা হচ্ছে কি খ্রিস্টান ধর্মাবলম্বী। অনেক সময় হয় না, এই ফুলটাই তো এদের, এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই যে নাগার্নো কারাবাখ অঞ্চলটা 4400 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে আজারবাইজানের অঞ্চল। কিন্তু এইখানে যে মানুষগুলো থাকে তারা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। এখন এখানে কি হবে? আজারবাইজানের ভালো বন্ধু কি হবে? ইরান না? কারণ ইরান কি, ইরানও মুসলিম, আজারবাইজানও মুসলিম। ইভেন হচ্ছে এই যে আজারবাইজানের হচ্ছে কি নিজস্ব পোর্ট আছে, সমুদ্র আছে। এখন ইরানের তো নিজস্ব পোর্ট নাই। এখন এই যে পোর্টটা ব্যবহার করতে হবে, তাদের উপর ডিপেন্ডেন্সি থাকবে না। ধরেন আপনি কারো কোনো কিছু ব্যবহার করতেছেন, তাদের সাথে তো আপনার ভালো সম্পর্ক অবশ্যই থাকতে হবে। আর এখানে আর্মেনিয়ার সব থেকে ভালো বন্ধু কি হবে? রাশিয়া, কারণ এরা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, এরা খ্রিস্টান ধর্মাবলম্বী। এই অঞ্চলটা নিয়ে হচ্ছে বেসিক্যালি প্রবলেমটা। আর এখানে হচ্ছে এই দেশটা হচ্ছে তেল গ্যাসে পরিপূর্ণ, এখানে ধরো প্রচুর কয়লা টয়লা বিভিন্ন বিষয় আছে। ওই জন্য এই অঞ্চলটা নিয়ে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? এটুকু জানলেই আই হোপ যে না, আর কিছু জানা লাগবে না এটা সম্পর্কে। কি বুঝতে পারছেন? এখন আমি আরেকটা বিষয় দেখাই দেবো, যেটা হচ্ছে কোল্ড ওয়ার বা হচ্ছে স্নায়ু যুদ্ধ বলা হয় যেটাকে। এটা কি বোঝা গেছে নাকি বুঝেন নাই? একটু রেসপন্স করেন, নাহলে তো বুঝতে পারবো না। বুঝছি, আচ্ছা আচ্ছা, বুঝলে ভালো। আমার একটা কাজিন বলতেছিল, ও একটা ঢং করতেছিল, বুঝছেন, কোন একটা ইস্যুতে। তা বলতেছি তুই কি ঢং করতেছিস কেন? তো ওই বললো, দেখ ভাই, যে মেয়েরা ঢং না করলে ঢং করবে কে বল? আসলে সত্যি কথা বলছি। কোল্ড ওয়ার মানে কি বাংলা বলেন তো? কোল্ড ওয়ার স্নায়ু যুদ্ধ। ওকে ফাইন, স্নায়ু যুদ্ধ। আর কি বলা যায় এটাকে? শীতল যুদ্ধ বা যেটাকে আপনি ঠান্ডা যুদ্ধ বলে। ঠান্ডা যুদ্ধ বলে অনেকে, ঠান্ডা যুদ্ধ। হ্যাঁ, অনেকে আবার বলা হয়েছে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ। অনেকে বলেছে যে এটা ডিরেক্ট ওয়ার না, এটা হচ্ছে ইনডিরেক্ট ওয়ার। মানে এটা হচ্ছে ডিরেক্টলি আপনাকে যুদ্ধ করতে হচ্ছে না। ডিরেক্ট যুদ্ধ করতে হলে তো এটাকে আবার ঠান্ডা যুদ্ধ বলতো না। ডিরেক্ট যুদ্ধগুলো কি হয়? গরম যুদ্ধ হয়, তাই না? ইংলিশটা নাই বললাম। প্রথম যে কোল্ড ওয়ারটা মানে কার কার ভিতরে হয়েছিল এটা কি একটু বলতে হবে? প্রথম কোল্ড ওয়ার, দুইটা তো কোল্ড ওয়ার, একটা তো অলমোস্ট চলতেছে, আর একটা প্রথম কার কার ভিতরে ছিল?
সোভিয়েত ইউনিয়ন আর মনে হয় যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন এন্ড যুক্তরাষ্ট্র। এখন আপনাকে ইতিহাস দেখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় বলেন তো? 1914 প্রথম হয়, 14 আর দ্বিতীয় 1940। বুঝি নাই। প্রথম 1914 থেকে 24 আর সেকেন্ড আর সেকেন্ড 41 থেকে 1940 থেকে শুরু হলো না? 41 থেকে না 14 থেকে 17 আর একটা মনে হচ্ছে 41 থেকে 44 এরকম কিছু। হ্যাঁ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে 1914 থেকে 1918, আর একটা হচ্ছে 1939 থেকে 1945। এটা কি জানেন আপনারা? এত কনফিউজ হওয়ার তো কিছু নেই। 39 থেকে 45। আচ্ছা আমি বলি, ধরেন 45 পর্যন্ত তো স্থায়ী ছিল। 45-এর দিকে কি হয়েছিল, সাবেক সোভিয়েত ইউনিয়ন এন্ড হচ্ছে ইউএসএ, তারা একটা পার্টি ছিল, একটা সাইডে, তারা হচ্ছে একসাথে যুদ্ধ করতেছিল। ধরেন কোনো কারণে যদি আজকে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, পাকিস্তান চীন যদি একদিকে যায়, বাংলাদেশ কার দিকে যাবে? এট দিস মোমেন্টে আপনার কি মনে হয়, চীনের দিকে যাবে নাকি ভারতের দিকে যাবে? ভারতের দিকে যাবে। ভারতের দিকে যাবে, যাওয়ার পসিবিলিটি বেশি। তার মানে কি, তারা হচ্ছে 1945 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ইউএসএ কি করলো, একসাথে যুদ্ধ করলো। কিন্তু পরবর্তীতে কি হলো, যুদ্ধ শেষে যে ক্ষমতা নিয়ে মানে বাড়াবাড়ি, কে বেশি ডমিনেট করবে, কে কথা ইয়ে করবে, এটা নিয়ে আসলে তাদের স্নায়ু যুদ্ধ হয়। কারণ তারা তো একসাথে যুদ্ধ করছে, ডিরেক্টলি তো আর যুদ্ধ করবে না। আর যারা চালাক মানুষ তারা কি করে, তারা যুদ্ধ করে না, বা হচ্ছে কোনো বিষয়ে বিতর্কে যায় না, তারা স্কিপ করে। অনেক সময় বলে না যে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস দ্যাট উইল অ্যান্সার। এটা কিন্তু আসলে ঠিক কথা। আপনার সময় হচ্ছে রাইট টাইমে আপনাকে প্রপার অ্যান্সারটা দিয়ে দিবে। তো সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তো কি হলো, 1945 হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ওই সময় হচ্ছে ইউকে মানে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ছিল চার্চিল। উনি বললো যুক্তরাষ্ট্র হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমরা সবাই একসাথে যুদ্ধ করলাম, বাট হচ্ছে এখন বিভিন্ন বিষয়ে কনফ্লিক্ট মানে হচ্ছে গ্যাঞ্জাম লাগতেছে ইউএসএ এন্ড সাবেক সোভিয়েত ইউনিয়নের ভিতরে। তো তখন কি হয়, ওখান থেকে আসলে 45-এর দিকে বেসিক্যালি হচ্ছে এই যে কোল্ড ওয়ার কনসেপ্টটা শুরু হয়ে যায়। কিন্তু প্রথম যে ওয়ার্ডটা, কোল্ড ওয়ারটা প্রথম ব্যবহার করে বার্নার্ড বুরুজ, ঠিক আছে। প্রথমত উনি হচ্ছে ব্যবসায়ী ছিল, পরবর্তীতে উনি হচ্ছে কি করে, রাজনীতিতে যোগদান করে। উনি হচ্ছে কোল্ড ওয়ারটা প্রথম ইউজ করে, বার্নার্ড বুরুজ, ঠিক আছে। কোল্ড ওয়ারটা প্রথম ব্যবহার করে, কোল্ড ওয়ার। আর ওয়াটার লিফম্যান উনি হচ্ছে সাংবাদিক ছিল, মার্কিন সাংবাদিক। উনি হচ্ছে পত্রিকায় প্রথম এই ওয়ার্ডটা ইউজ করে, পত্রিকায়, ঠিক আছে। এখন প্রথম যে বিশ্বযুদ্ধ মানে স্নায়ুযুদ্ধটা চললো 1947 থেকে, মানে আপনার 1947 থেকে 1991 পর্যন্ত। 1991 পর্যন্ত কেন বলেন তো? এখানে কি হয়েছে, ধরেন ওই যে রাশিয়া আর হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া যে কোনো জায়গায় মানে সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ইউএসএ যেখানে কোনো বিষয় একটা নাক গলায়, সেখানে যা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়ে দেয়। তো ইউএসএ যদি কোনো একটা পজিটিভ বা নেগেটিভ কোনো একটা কাজ করে, ওখানে যায় সাবেক সোভিয়েত ইউনিয়ন আবার হচ্ছে আরেকটা পার্টি যুদ্ধে করে। ধরেন কোনো একটা যুদ্ধ লাগছে, একটা পার্ট হচ্ছে উত্তর কোরিয়ার দিকে গেলে আরেকটা পার্ট দক্ষিণ কোরিয়ার দিকে চলে যায়। ধরেন একটা পার্ট যদি পাকিস্তানের দিকে যায়, আরেকটা পার্ট হচ্ছে ইন্ডিয়ার দিকে চলে যায়। এরকম হয় না? ইন্ডিয়ার ক্ষেত্রে যদি যুদ্ধ লাগলে কি হয়, যুক্তরাষ্ট্র আসে সাপোর্ট দেয়, অন্যদিকে কি হয়, চায়নার দিকে আবার হচ্ছে মানে পাকিস্তানের দিকে আসে আবার চায়না সাপোর্ট দেয়। মানে যদি সাবেক সোভিয়েত ইউনিয়ন বা হচ্ছে ইউএসএ একটা পার্ট চুজ করে আর অপোজিট পার্টটা আরেকটা দেশ সিলেক্ট করে। ধরেন এই যদি শাহরুখ খানকে পছন্দ করে, ও হচ্ছে আমির খানকে পছন্দ করে, এরকম ব্যাপারটা আর কি, নাথিং এলস। 1947 থেকে 1991 সাল পর্যন্ত এই কোল্ড ওয়ারটা চলে। ডিরেক্ট কোনো ওয়ার না, বারবারই বলতেছি, এটা ইনডিরেক্ট ওয়ার। এই ওয়ারটা চলার পরে কি হয়, তারা হচ্ছে 1991 সালে রাশিয়া মানে যেটাকে সাবেক সোভিয়েত ইউনিয়ন বলা হয়, তারা কয়েকটা পার্টে বিভক্ত হয়ে যায়, মানে তাদের দেশ বিভক্ত হয়ে যায়। তার মানে কি, যখন আপনার একটা বডি, ধরেন আপনি আর আমি যুদ্ধ করতেছি বা মারামারি করতেছি, ওকে ফাইন, আমার যখন হাত পা ঠিক থাকবে, আপনিও সেম, আমি যে একটা আপনাকে থাপ্পড় মারি, আপনি একটা মারবেন, নর্মাল ব্যাপার যুদ্ধের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে। এখন একটা দেশ, আমি যদি আমাকে দেশ হিসাবে কাউন্ট করি, যদি আমার একটা হাত বা একটা পা যদি কেটে যায় বা ব্যথা পায় বা ভাগ হয়ে যায়, তাহলে কি আমি আপনার সাথে আগের মতো যুদ্ধ করতে পারবো না। সো রাশিয়ার ব্যাপারটা এরকম হয়। 1991 সালে তাদের কি হয়, তাদের দেশটা কয়েকটা পার্টে বিভক্ত হয়ে যায়।
এই যে বিভক্ত হওয়ার ফলে কি হয়, তারা হচ্ছে ইয়ার সাথে মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে আর পেরে ওঠে না। তো ওই যে 90-এর দশকে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার প্রথম কারণ ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীতে কি হয়, এটা তেমন ইম্প্যাক্ট ফেলতে পারে না। এখন এই যে একবিংশ শতাব্দীতে আমরা কি একবিংশ শতাব্দীতে আছি না? এখন এই একবিংশ শতাব্দীতে আসে সাবেক ইউএস এর মেন মাথা ব্যথার কারণ হচ্ছে কি, কোন দেশ বলেন তো? ইউএস এর মাথা ব্যথার কারণ কোন দেশ বলতে পারবেন? আপনারা কি আছেন নাকি নাই? আসি। আচ্ছা, এই যে ধরেন একবিংশ শতাব্দীকে তাদের মেইন প্রবলেম ছিল, ইউএস এর মেইন প্রবলেম ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন, তারা হচ্ছে বিভিন্ন পার্টি বিভক্ত হয়ে যায়, পরবর্তীতে তাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু এট দিস মোমেন্টে যদি আপনি চিন্তা করেন, যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে ডমিনেট করতেছে কোন দেশ? চায়না। চায়না করতেছে না? ধরেন আপনি দেখেন ইকোনমিক ক্ষেত্রে, পলিটিক্যাল ক্ষেত্রে বিভিন্নভাবে তারা কিন্তু ডমিনেট করতেছে। প্রথমত চায়না চিন্তা করলো না আমরা হচ্ছে বিজনেস করবো, বিজনেস করলেই তো সবকিছু ঠিকঠাক চলতেছে ভালো মতো, কোনো প্রবলেম নাই। কিন্তু বিজনেস করলে কি আপনি বিজনেস করতে পারবেন? আপনি লোকালি ব্যাপারটা চিন্তা করেন, আপনার এলাকায় যদি কেউ বিজনেস করতে চায় তাহলে তাকে কি করতে হয়, কি কি পাওয়ার লাগে? আপনি চিন্তা করেন আপনার এলাকায় যে হচ্ছে বড় যারা বিজনেসম্যান তারা কিভাবে বিজনেস করতেছে, কি বলতে পারবেন? বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের যে মন্ত্রীগুলো আছে বা মিনিস্ট্রি যারা আছে তারা হচ্ছে ম্যাক্সিমামই কি, তারা ম্যাক্সিমামই হচ্ছে বিজনেসম্যান। এখন বিজনেস করতে হলে আপনার কি লাগতেছে? বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি চিন্তা করেন, বিজনেস করতে হলে আপনার কি লাগবে? পলিটিক্স লাগবে। পলিটিক্স ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। কারণ না হলে আপনার যে টোকাই মোকাই বিভিন্ন জন আসে ডিস্টার্ব করবে। সো প্রথমত চায়না চিন্তা করলো না আমাদের কারোর সাথে কোনো গ্যাঞ্জাম করার দরকার নেই, যেহেতু আমরা বিজনেস করতেছি আমরা বিজনেসই করবো, কোনো প্রবলেম নেই। কিন্তু পরবর্তীতে কি হয়, চায়না দেখলো শুধু বিজনেস করলে হবে না, বিভিন্নভাবে তারা হচ্ছে ডমিনেটেড হচ্ছে। তারা চিন্তা করলো বিজনেসের সাথে সাথে আমাদের পলিটিক্সও করতে হবে। এখন 2014 সালে কি হয়, 2018 সালে আপনারা দেখছেন যে হচ্ছে ওই যে পণ্য, আমরা যদি আমাদের একটা দেশের পণ্য যদি কোনো বাইরে একটা দেশে পাঠাতে চাই সেক্ষেত্রে একটা শুল্ক বা হচ্ছে ভ্যাট দিতে হয়, এটা কি আপনারা জানেন? জানেন না? নেই? আচ্ছা, 2013 সালে বেসিক্যালি যে ঘটনা ঘটে, চীন হচ্ছে কি করতেছে, এই যে সাউথ এশিয়ার যে দেশগুলা, সাউথ চায়না সি অঞ্চলে, যেটা আমাদের যে সাউথ চায়না অঞ্চলটা বা সি অঞ্চলগুলো আছে যেটা আছে, এটাতে কি করলো 2013 সালে চীন নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করলো। যে ছোট ছোট দেশগুলো বাংলাদেশ বা আশেপাশে যে দেশগুলো আছে তাদেরকে ইকোনমিক ভাবে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করতেছে। এখন ইউএসএ দেখতেছে যদি চায়নার আশেপাশে দেশগুলোকে যদি হেল্প করে তাহলে কি হবে, তাহলে ইউএসএ বিভিন্নভাবে ডমিনেটেড হবে। এখন 2018 সালে রাশিয়া চায়না কি করলো, যখন পণ্য পাঠাচ্ছে পণ্যের ক্ষেত্রে তারা কি করলো, 150 বছরের ইতিহাস, আমেরিকার 150 বছরের ইতিহাস যে ইকোনমিকে তারা সবসময় টপ র্যাঙ্ক করতো সেটা ডিস্ট্রয় করে দিল। এখন আমেরিকা কি করলো, আমেরিকা দেখতেছে যে এরা যেহেতু আমাদের দেশে পণ্য থেকে বেশি আমদানি করতেছে, এদের পণ্যের ক্ষেত্রে আমরা হচ্ছে করবো, যে পণ্যগুলো এরা আমাদের দেশে পাঠাচ্ছে সেখানে হচ্ছে ভ্যাট বাড়াই দিল। তারা কি ভ্যাট বাড়াই দিল। এখন আমেরিকা যেহেতু চায়নার প্রোডাক্টে ভ্যাট বাড়াই দেয়, তার মানে কি চায়না আমেরিকার প্রোডাক্টে ভ্যাট বাড়াই দিবে। 2018 সালে এই ঘটনাটা ঘটে, বাণিজ্যিক ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের ওয়ার। এবং 2020 সালে কি হয়, হংকং প্রত্যাবর্তন যে নীতি বা যে হংকংকে কি করা হয়, বেসিক্যালি চায়নার আন্ডারে নেওয়া হয়েছে, ধরেন তারা 50 বছর এটা শাসন করবে। কিন্তু ইউএসএ বলতেছে না, এখানে যারা হংকং এর অধিবাসী তারা তাদের হচ্ছে রাজনৈতিক সামাজিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। 30 লক্ষ যে মানুষ আছে তারা তাদের মত প্রকাশের অধিকার পায় না। এই জন্য কি করলো, 2020 সালে এরা হচ্ছে নাগরিকত্ব আইন প্রণয়ন করলো, এবার হচ্ছে চায়না। তার পরবর্তীতে ইউএসএ বলতেছে না এটা তো হবে না, এটা একটা মানুষ একটা স্টেট আপনি নিতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে তারা রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্ন ক্ষেত্রে তারা হচ্ছে মত প্রকাশ অধিকার পায় না। তার পরবর্তীতে কি হলো, ইউএসএ বললো যে ইউএসএ তাদের হচ্ছে সিনেটে হচ্ছে আইন পাস করলো এবং বললো যে হংকং এর এই যে 30 লক্ষ অধিবাসী আছে তাদেরকে আমরা নাগরিকত্ব দিব। তার মানে কি, এটা হচ্ছে ইনডিরেক্ট ওয়ার্ড। আর একটা হচ্ছে জিনজিয়াং প্রদেশ, জানেন জিনজিয়াং প্রদেশ সম্পর্কে কিছু জানেন? উইঘুর উপজাতি সম্পর্কে কেউ বলতে পারবেন?
কার আইডিয়া আছে কোনো উইঘুর বা জিনজিয়াং সম্পর্কে? চীনের একটা প্রদেশ আছে জিনজিয়াং, সেখানে হচ্ছে কি মুসলিম, চীনের একটা প্রদেশ আছে সেটা হচ্ছে জিনজিয়াং নাম, এখানে হচ্ছে উইঘুর, হ্যাঁ এখানে হচ্ছে মুসলিম উইঘুররা বসবাস করে। এখন আমেরিকা বলতেছে বা আমেরিকা বিভিন্ন তথ্য পাস করতেছে যে হচ্ছে এখানে মুসলমান যারা ধর্মাবলী তাদেরকে চায়না এখানে নিয়ে যায়, তাদেরকে হচ্ছে ধরেন ধর্মতান্ত্রিক করতেছে, মানে ধর্মের বিশ্বাস বা এই যে ধর্ম পালন করতে দিচ্ছে না, অন্য ধর্মে ডমিনেট করতেছে। কিন্তু চায়না বলতেছে এরকম কিছু না, চায়না বলতেছে যে আমরা এখানে হচ্ছে যারা মুসলিম ধর্মাবলী তাদেরকে মেডিটেশন একটা সেন্টারে রাখছি, যে যা ধর্ম পালন করতে পারে, এটা নিয়ে প্রবলেম না। কিন্তু এটা নিয়ে আসলে এখনো মানে কনফ্লিক্ট চলতেছে যে আসলে মেইন ঘটনাটা কি। আমেরিকা বলতেছে যে এখানে ইয়া করা হচ্ছে, তাদেরকে ডমিনেট করা হচ্ছে বিভিন্ন ভাবে, তাদের ধর্মর বা তাদের ধর্ম চর্চা করতে দেওয়া হচ্ছে না। কিন্তু চায়না বলতেছে আমরা তাদেরকে মেডিটেশনে রাখছি, তাদেরকে আমরা, তারা যেন হচ্ছে ইসলাম মানে কি, অনেকেই ওয়ার্ল্ড ইসলাম মানে হচ্ছে টেরোরিজম বা এই টাইপের ব্যাপারটা একটা কাজ করে। চায়না বলতেছে তারা যেন টেরোরিস্ট বা টেরোরিজমে বিশ্বাস না হয় বা এই আদর্শে প্রতিফলিত না হয়, তার জন্য আমরা তাদেরকে মেডিটেশনে রাখছি। কিন্তু আমেরিকা বলতেছে না এরকম কিছু না, এখানে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু আসল ভিউ কি এটা আমরা আসলে নিজেও জানি না, ঠিক আছে? আচ্ছা, আপনারা হচ্ছে নোবেল পুরস্কার সম্পর্কে কেউ কিছু জানেন? নোবেল পুরস্কার এবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 2020 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, জানেন তো? জানতাম একটু। আচ্ছা আমি বলি, নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এটা 20 সালে, এটা কে কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পায় এটা কিন্তু অবশ্যই ক্লিয়ার ধারণা রাখবেন। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, 1901 নোবেল পুরস্কার পৃথিবীর সবথেকে দামি পুরস্কার। পরীক্ষা হলে যদি প্রশ্ন আসে তাহলে নোবেল পুরস্কার থেকে আসার সম্ভাবনা বেশি। একটা সময় হচ্ছে 5টা বিষয়ের উপর দেওয়া হতো, আর এখন হচ্ছে 6টা বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়, 6টি বিষয়। আচ্ছা, বাংলাদেশের একজন নোবেল পুরস্কার পেয়েছে, তার নাম জানেন? কে বলতে পারবেন? বাংলাদেশে একজন নোবেল পুরস্কার পেয়েছে, তার নাম কি? বাংলাদেশের একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পাইছে, তার নাম বলতে পারবেন? জানেন তো নোবেল পুরস্কার পাইছে ভাই? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ও হচ্ছে গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল, ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার পায় 2006 সালে, ঠিক আছে? 2006 গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের তো জানি, গ্রামীণ ব্যাংকের ওই ক্ষুদ্র ঋণের সহযোগিতার জন্য তাকে নোবেল দেওয়া হয়। ওই তো আর কি একসাথে বলা হয় আসলে ব্যাপারটা। আরেকটা বিষয় আপনাদের ইনফর্ম করে দিই, যারা হচ্ছে যে নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, গ্রামীণ ব্যাংকের কিন্তু একটা ইয়ে আছে, ইনস্টিটিউট আছে, হয়তো এটা টাকা দিতে হয় কিছু, এটা হচ্ছে মিরপুর 2 এ, জানেন কিনা আমি জানি না, বাট ভালো কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে। হ্যাঁ, শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। আচ্ছা, নোবেল পুরস্কার এবার 2020 সালে যারা নোবেল পুরস্কার পাইছে সেগুলো অবশ্যই ঠিকঠাক মতো একবারের জন্য আইডিয়া থাকে, ঠিক আছে? ওটা কিন্তু কোনো ক্রমে মিস করা যাবে না। 2020 সালে যে যে বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছে, একটা সংস্থা পাইছে 2020 সালে, কে বলতে পারবেন সংস্থাটার নাম কি? শান্তিতে পেয়েছে, এটা বলে দিলাম। WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে? শান্তিতে নোবেল পুরস্কার পাইছে 2020 সালে। সালে যে যে বিষয়ের উপর নোবেল পুরস্কার পাইছে এটা অবশ্যই আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, বুঝছেন? 2020 সালে যারা নোবেল পুরস্কার পাইছে সেটা অবশ্যই আপনাদের একবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাব্রিভিয়েশন গুলো একটু আপনারা দেখে নেবেন, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন তো আসলে পড়ানোর মতো তেমন কিছু নাই। আর বাংলা সাহিত্যে যে পার্টটা বলা হয়েছে আপনাদের আমি লেকচার শিটটা দেখছি, যে যেমন হচ্ছে রবীন্দ্রনাথকে কি বলা হয়, ভানু সিং, এই বিষয়গুলো জাস্ট একটু পড়লে হবে, তেমন কোনো প্রবলেম না, ঠিক আছে? এবার যদি আপনি প্রিপারেশন নেন তাহলে আমার মনে হয় প্রবলেম হবে না। বাট হচ্ছে যে বিষয়টা বলতেছি, 2020 সালে যারা নোবেল পুরস্কার পাইছে তাদের নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এখানে বললাম যেটা WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এরা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে, ঠিক আছে? একটাই অর্গানাইজেশন পাইছে, সেটা হচ্ছে শান্তিতে, WFP, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর চিকিৎসা ক্ষেত্রে যারা পেয়েছে এটা অবশ্যই অবদান রাখতে হবে, কারণ এট দিস মোমেন্টে মানে ওয়ার্ল্ডের যে কারেন্ট সিচুয়েশনটা, তার হচ্ছে আমরা যদি চিন্তা করি ধরেন মেডিকেলের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু ডমিনেট হচ্ছি, বা মেডিকেল সেক্টরটা খুব একটা স্ট্রং না। সো কোভিড এর সাথে বিষয়টা কানেক্টেড। আপনারা জাস্ট একটা বিষয় মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ড গুলো যেন আপনাকে বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ড না বুঝলে কিন্তু হবে না।
আর কন্টিনিউয়াসলি যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষাগুলো অবশ্যই ভালো মতো দিতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া কখনোই পসিবল না। আর যে বিষয়টা সর্বশেষ বলতে যাবো যে হচ্ছে আপনার ভিতরে যদি চান্স পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে, মানে কর্ণে আপনাদের যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমি দেখতেছি এই মানে ক্রাইসিস মোমেন্টে। আমিও তো অন্যান্য কোচিং ক্লাস নিই, বাট এখন তেমন কোনো ব্যবস্থা করতেছে না, বাট আপনাদের ওনারা কিন্তু ট্রাই করতেছে আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্যই। সো আপনারা এই ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করবেন, প্রচুর প্র্যাকটিস করেন। একবার চান্স পেয়ে গেলে তো আর প্যারা নাই, তখন আপনি সারাদিন মোবাইল ফেসবুক চালাতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট এখন যদি আপনারা এই মূল্যবান সময়টা নষ্ট করে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আজকের টপিক নিয়ে কারো কি কোনো মানে সমস্যা বা কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে? একটু যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন। কারো কোনো প্রবলেম আছে আজকের টপিক রিলেটেড কোনো কিছু? না স্যার, জাস্ট একটা বিষয় বলবো, মানে জানি সবার একটু পড়তে ভালো লাগতেছে না, বাট হচ্ছে একটু পড়ালেখা করেন, যেহেতু সময় কম, ঈদের পরে সব পরীক্ষাগুলো হয়ে যাবে, এই বিষয়টাই। আর এই টপিকের উপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন। আর আপনাদের বাংলা সাহিত্যের যে পার্টটা এখানে দেওয়া আছে ওখানে কিন্তু খুব সুন্দরভাবে গুছানো আছে আপনাদের লেকচার সেটগুলো। কেউ যদি লেকচার সেটগুলো কালেক্ট করতে না পারেন তাহলে অবশ্যই কালেক্ট করে নেবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। মাসুদ ভাই, এটা কি ক্লোজ করে দেবো ভাই? ক্লোজ করে দেবো নাকি ভাই? ক্লোজ করে দিও, ক্লোজ করে দেবো।